অলরাইট, তো আজকের টপিক স্পেসিফিসিটি। তো স্পেসিফিসিটি বলতে আমরা কি বুঝি, এটা আপনি আহ, ভাবতে পারেন যে এটা মানে আমি সহজভাবে বলবো, কিন্তু এখানে মানে আমি একটা ডেফিনিশন অলরেডি লিখে রেখেছি, সেটা একবার পড়ে আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। তো যাদের কাছে এই বলতে পারেন শিটের অথবা সরি স্লাইডের অ্যাক্সেস নেই, তাদেরকে বলবো যাদের কাছে লিঙ্ক আছে তারা একবার গ্রুপে লিঙ্কটাকে দিয়ে দেবেন, তাহলে অন্যরাও এই স্লাইডের অ্যাক্সেসটা পেয়ে যাবে। অলরাইট, তো এখানে বলে দিই স্পেসিফিসিটি মানে কি। স্পেসিফিসিটি নামের মধ্যেই এর কিছুটা অ্যান্সার লুকিয়ে আছে। স্পেসিফিসিটি নামটা এসছে কোথা থেকে? স্পেসিফিক, স্পেসিফিক কথাটা থেকে স্পেসিফিসিটি নামটা এসছে। তো এখানে স্পেসিফিক বলতে আমরা এখানে কি বুঝতে পারি সিএসএস এর মধ্য দিয়ে, সেটা একবার দেখে নিই। তো এখানে দেখুন লেখা আছে সিএসএস স্পেসিফিসিটি ডিটারমাইন্স, এক সেকেন্ড আমি জুম ইন করি একটু। সিএসএস স্পেসিফিসিটি ডিটারমাইন্স হুইচ স্টাইলস আর অ্যাপ্লাইড হোয়েন মাল্টিপল রুলস টার্গেট দ্য সেম এলিমেন্ট। মানে কি বলতে চাইছি আমি, সিএসএস স্পেসিফিসিটি ডিটারমাইন্স হুইচ স্টাইলস আর অ্যাপ্লাইড হোয়েন মাল্টিপল রুলস টার্গেট দ্য সেম এলিমেন্ট। তো এখানে যদি এটাকে বাংলায় কেউ ট্রান্সলেট করতে চান তো করতে পারেন, কিন্তু আমি বলে দিচ্ছি এটার মানে হচ্ছে সিএসএস স্পেসিফিসিটির মানেই হচ্ছে যখন একটা এলিমেন্ট অথবা একটা ট্যাগকে আমরা বিভিন্ন রকম সিএসএস মেথড দিয়ে সেটাকে টার্গেট করার চেষ্টা করি। মানে একটা আমাদের ধরুন H1 ট্যাগ আছে, সেই H1 ট্যাগের উপরে আমরা ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা তাকে একসঙ্গে টার্গেট করে তার কালারটাকে ধরুন চেঞ্জ করার চেষ্টা করছি। ঠিক আছে, মানে অনেক রকম স্টাইল দিয়ে আমরা একটা এলিমেন্টকে টার্গেট করছি। তো প্রত্যেকটা স্টাইলে বা প্রত্যেকটা টার্গেটিংয়ে অথবা প্রত্যেকটা যে সিলেক্ট করছি আমরা, প্রত্যেকটা সিলেকশনে আমাদের কিছু ডিফারেন্ট ভ্যালু আমি তাকে প্রোভাইড করার চেষ্টা করছি। তো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে যদি একটা H1 ট্যাগকে আমরা ইনলাইন সিএসএস দিয়ে এবং একটা ক্লাস সিলেক্টর দিয়ে অথবা একটা আইডি সিলেক্টর দিয়ে আমরা টার্গেট করে তার প্রত্যেকটাতে একটা ডিফারেন্ট কালার দেওয়ার চেষ্টা করি, তাহলে H1 ট্যাগটার কালার কোনটা সে নেবে, এটাই হচ্ছে স্পেসিফিসিটি। মানে আমি কি বলতে চাইছি একবার একে দেখে, মানে একে একবার দেখা যাক। তো আমি যাবো আমাদের এক্সক্যালি ড্রতে, উপস সরি, এক্সক্যালি ড্র। ওকে, চলুন। তো এখানে কি বোঝাতে চাইলাম আমি, ধরুন আমার কাছে একটা, এটা হচ্ছে আমাদের একটা H1 ট্যাগ, আমি একটু ফন্ট সাইজ ইনক্রিজ করি। ধরুন এটা হচ্ছে আমাদের একটা H1 ট্যাগ, এর মধ্যে কি লেখা, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখানে আমি H1, অলরাইট। তো এই H1 ট্যাগটাকে আমি ধরুন বিভিন্ন রকম সিএসএস এর স্টাইলিং মেথড দিয়ে একে টার্গেট করার চেষ্টা করছি। প্রথম টার্গেটিং এর মেথড কি হবে, ধরুন আমি এখানে তাকে টার্গেট করছি, প্রথম মেথড হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস। ওকে, সেকেন্ড মেথড কি হতে পারে, সেকেন্ড মেথড ধরুন এই H1 ট্যাগটাকে আমরা আর একটা মেথড দিয়ে টার্গেট করছি, তার নাম হচ্ছে আমাদের কি বলা যায় তাকে, ধরুন ক্লাস সিলেক্টর। ওকে, আর একটা মেথড কি হতে পারে আমাদের, আর একটা মেথড ধরুন আমাদের আমি এটাকে ডুপ্লিকেট করি, এটাকে আমার ডুপ্লিকেট করতে হবে, কমান্ড ডি, এটাকে কপি, এক সেকেন্ড এটাকে ধরে, উপস কি হলো সরে না কেন, এ কি ঝামেলা, সরেও না আবার আসেও না, কি জ্বালায়, ঠিক আছে অসুবিধা নেই, আমরা এটাকে এইভাবেই করি। আর একটা ধরুন আমি আইডি দিয়ে এটাকে টার্গেট করছি। এবার এই তিনটে দিয়ে ধরুন আমরা একটা H1 ট্যাগকে, একটাই H1 সেম H1 ট্যাগকে আমি টার্গেট করছি। করার পরে আমি ধরুন ইনলাইন সিএসএস দিয়ে কি করতে চাইছি, ধরুন ইনলাইন সিএসএস দিয়ে এই H1 ট্যাগটাকে আমি কালারটা তার চেঞ্জ করব, কি ধরুন তাকে ব্লু কালার করব ইনলাইন সিএসএস দিয়ে। ক্লাস সিলেক্টর দিয়ে H1 ট্যাগটাকে আমি একটা ক্লাস দিয়ে সিলেক্ট করেছি, তাকে ধরুন আমি কি কালার দেবো, ধরুন রেড কালার দেবো। তারপরে ধরুন আইডি সিলেক্টর ইউজ করে আমি একে গ্রিন কালার দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি বোঝাতে পেরেছি কি করছি এখানে, যারা যারা বুঝতে পেরেছেন একটুখানি হ্যান্ড রেজ করুন। কোয়েশ্চেনটা বোঝাতে পেরেছি সবাই, সবাই বুঝতে পেরেছেন, একটুখানি হ্যান্ড রেজ করে দিন আমাকে। যারা যারা বুঝতে পেরেছেন একটুখানি হ্যান্ড রেজ করে আমাকে জানিয়ে দিন যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, আরেকবার বলে দিই আমি কি বলতে চাইলাম। একটা সিঙ্গেল H1 ট্যাগ হবে, তাকে আমরা বিভিন্ন রকম সিএসএস মেথডস দিয়ে, যেভাবে আমরা প্রত্যেকটা ট্যাগকে টার্গেট করি, বিভিন্ন রকম মেথডস দিয়ে তাকে আমরা টার্গেট করেছি, করে প্রত্যেকটা টার্গেটিং মেথডে অথবা প্রত্যেকটা সিলেকশন মেথডে আমরা ডিফারেন্ট একটা ভ্যালু দেওয়ার চেষ্টা করছি। যদি ইনলাইন সিএসএস এর মধ্যে আমরা কালার করি ব্লু, তাহলে ক্লাস সিলেক্টরে আমরা করব রেড, আইডি সিলেক্টরে কালার করব আমরা গ্রিন। এতটাই সিম্পল ব্যাপার।
তো এটাকে কোড দিয়ে আমরা দেখব। তো এখানে যে 3 রকম মেথড দিয়ে আমি একটা H1 ট্যাগকে টার্গেট করেছি, তো এখান থেকে আপনাদের কি মনে হয় সবার আগে কোন মেথডটা কালারটা কোন মেথডের কালারটা আমাদের এই H1 ট্যাগটা নেবে? সে কি আমাদের ব্লু হবে, নাকি রেড হবে, নাকি গ্রিন হবে? কি মনে হয় কোনটা নেবে বলুন? কেউ একজন বললে খুশি হতাম। ইনলাইন সিরিজ আগে নেওয়া তো স্যার। ওকে, শঙ্করবাবু বললেন ইনলাইন সিএসএস। বলুন অন্য কেউ। একজন লিখেছে, অনিন্দবাবু লিখেছেন ইন সিএসএস স্টাইল শিটস, এক সেকেন্ড আমি পড়িনি কি বললেন। ইন সিএসএস স্টাইল শিটস ক্যাসকেড বাই অর্ডার অফ ইম্পর্টেন্স, ইনলাইন সিএসএস ইনলাইন স্টাইল হ্যাজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি অ্যামং অল। ওকে, তো দুজনেই বললেন ইনলাইন সিএসএস, ঠিক আছে। আমাদের অনিন্দবাবু বলেছেন আর শঙ্করবাবু বলেছেন ইনলাইন সিএসএস। তো তারা দুজনেই ঠিক। মানে আমাদের যদি এরকম 3টে মেথড দিয়ে একটা সিঙ্গেল এলিমেন্টকে টার্গেট করি, তো সব থেকে ক্লোজেস্ট যে থাকবে, অর্থাৎ সব থেকে ট্যাগের কাছে যে মেথডটা থাকবে, অর্থাৎ ইনলাইন সিএসএস আমরা জানি কোথায় লিখতে হয়, ট্যাগের মধ্যে লিখতে হয়। সব সময় যত রকম টার্গেটিং আপনি করবেন, যদি একটা ইনলাইন সিএসএস থাকে সেই ট্যাগের মধ্যে, সব সময় সে প্রেফার করবে ইনলাইন সিএসএসটাকে তোলার। তো এখানে আমাদের কালার কে হবে, কি কালার নেবে সে, যদি সবাই বুঝতে পারেন এখানে কি কালার হবে বলুন। এখানে আমাদের এই H1 ট্যাগটার কালার কি হবে? যেটা দেয়া থাকবে স্যার সেটাই। ব্লু হবে, সবাই এগ্রি করি সেটার সাথে। তো এখানে আমাদের কালারটা ব্লু হবে। তো যদি আমি এখানে এটাকে কালার করে দিই ব্লু, তাহলে আমাদের অ্যান্সার ইজ কারেক্ট। চলুন এটাকে কোড দিয়ে দেখি আবার। তো আমি ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করি। ওপেন করার পরে আমি এখানে আমাদের ফোল্ডারটাকে ওপেন করি একবার, যে এখানে আমি কোড লিখি। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 17 তারিখ। তো লাস্ট কবে হয়েছিল ক্লাস? 12 তারিখ। তো এটাকে আমি ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে এক সেকেন্ড আমি এটাকে রিনেম করব। এটা হবে আমাদের 17 ফেব 17। ওকে, ওপেন করলাম। অলরাইট, তো এখানে আমার যা যা আছে আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। এখানে একটা এমটি সরি এখানে একটা এমটি সিএসএস সরি এইচটিএমএল আমি বানাবো। বানানোর পরে এখানে সিএসএসটাকেও আমি রিমুভ করে দিই, আমাদের লাগবে না এটা। এবার এখানে দরকার হয় আমি এটাকে লিঙ্ক করে দিচ্ছি। ওকে, এইচআরএফ হবে স্টাইল ডট সিএসএস। ওকে, তো যেটা বলছিলাম, আমাদের কি লাগবে, আমি ধরুন একটা H1 ট্যাগ নেব, নিয়ে আমি এখানে কি লিখবো, হ্যালো ওয়ার্ল্ড। অলরাইট, এবার যে মেথডগুলোর কথা আমি বললাম সেগুলো এক এক করে ট্রাই করা যাক। আমি এটাকে গো লাইভ করি, এটাকে ওপেন করি একবার, করলাম। তারপরে আমি এখানে এটাকে এবার আমি ট্রাই করে দেখি যে আমাদের এখানে H1 ট্যাগটা আসলে কোন কালারটা অ্যাপ্লাই করবে। জুম ইন করি একটু। ওকে, প্রথম আমাদের যেটা বললাম, প্রথম আমাদের দেখতে হবে যে ইনলাইন সিএসএস। ওকে, ইনলাইন সিএসএস অথবা আমরা এক এক করে এক এক করে আমরা দেখতে পারি। তো সবার আগে আমি বলে দিই যে সবার একটা বলতে পারেন যে স্পেসিফিসিটির একটা লেআউট হয়, যে কোন স্টাইলটা সবার আগে অ্যাপ্লাই হবে, তারপরে কোনটা অ্যাপ্লাই হবে, তারপরে কোনটা অ্যাপ্লাই হবে, সেরকম একটা লেআউট থাকে। তো যদি আপনারা স্লাইডের অ্যাক্সেস থাকে আপনাদের কাছে, আমি বলবো এখানে আসবেন, এসে এই পার্টটাতে এখানে দেখুন আছে ইনলাইন সিএসএস, তারপরে আইডি সিলেক্টর, তারপরে ক্লাস অ্যাট্রিবিউট, সিউডো ক্লাসের সিলেক্টরস, এরকম করে দেখবেন একটা অ্যারো দিয়ে আমি লিখে রেখেছি। অ্যারো না, এটা একটা গ্রেটার দেন চিহ্ন, কোনটার থেকে কোনটা অ্যাকচুয়ালি গ্রেটার। তো সবার লাস্টে অ্যাপ্লাই হয় কোন স্টাইল সেটা দেখুন একবার, এখানে লেখা আছে এটা হচ্ছে ইনহেরিটেড স্টাইলস, সবার লাস্টে। অর্থাৎ যত রকম স্টাইল আপনি অ্যাপ্লাই করবেন, সব থেকে লো প্রায়োরিটি হচ্ছে আমাদের ইনহেরিটেড স্টাইলস। ইনহেরিটেড স্টাইলস কি সেটা আমি বলবো, কিন্তু সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটিতে কে আছে দেখুন এখানে, সে আছে ইনলাইন স্টাইলস, অর্থাৎ ইনলাইন সিএসএস, যেটা আমাদের সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি। তারপরে নেক্সট কে আছে, তারপরে আছে আইডি সিলেক্টর, তারপরে কে আছে, তারপরে আছে ক্লাস সিলেক্টর। এখানে অ্যাট্রিবিউট সিলেক্টর কি সেটা আমি এখনো পড়াইনি, সেটা আমি পড়াবো, সো ডোন্ট ওয়ারি। তারপরে আছে সুডো ক্লাস সিলেক্টর, এটা এই ক্লাস আর এই সুডো ক্লাস আর অ্যাট্রিবিউট তার সাথেই সুডো ক্লাসটা একসাথেই পড়ে, ঠিক আছে, সেটাও আমি দেখাবো। তারপরে আছে এলিমেন্ট সিলেক্টর, অর্থাৎ পি ট্যাগ, এই যে ডিভ লিখে যেভাবে সিলেক্ট করি আমরা, H1 লিখে যেভাবে সিলেক্ট করি সেইগুলো, ঠিক আছে। তারপরে বিফোর আফটারের পার্ট এখনো আমরা পড়িনি, সেগুলো আমি পড়াবো, সো ডোন্ট ওয়ারি। তারপরে তার লাস্টে আছে সেকেন্ড লাস্ট যেটা, সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, যেটা আমরা জানি। তো ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে সেকেন্ড লাস্ট যাকে বলে এক কথায়, ঠিক আছে। এর প্রায়োরিটি সব থেকে ভাবতে পারেন যে কমই হয়, ইনহেরিটেড স্টাইলস অতটা আমরা ইউজ করি না, কিন্তু ইউনিভার্সাল সিলেক্টরটা আমরা জানি। তো সব থেকে লোয়েস্ট প্রায়োরিটি হচ্ছে এই ইউনিভার্সাল সিলেক্টর। ওকে, তো আমরা প্রথমে দেখব ইনলাইন স্টাইলস। তো চলুন দেখে নিই একবার। তো আমি এটাকে স্ন্যাপ করি, করে এবার দেখা যাক। তো ধরুন আমি এখানে ইন্টারনাল সিএসএস লিখছি, এখানে ইন্টারনাল এক্সটার্নালের কোনো ফ্যাক্ট নেই, জাস্ট আমরা ইন্টারনাল লিখছি কেন, তাহলে আমাদের বুঝতে একটুখানি সুবিধা হবে, কারণ এটা এইচটিএমএল ফাইলের মধ্যেই থাকবে আমাদের। প্রথমে ধরুন আমি একটা ক্লাস বানাবো, ক্লাসের নাম কি হবে,
ধরুন টেক্সট রেড, ওকে, এখানে কালার দেবো আমি কি, ধরুন রেড। যদি আমি এই ক্লাসটা এখানে অ্যাপ্লাই করি এইচ ওয়ানটাকে, আমাদের কি হবে দেখে নিই একবার। টেক্সট রেড যদি আমি অ্যাপ্লাই করি, এটার কালার রেড হয়ে যাবে, এটা আমরা জানি। তো এটা গেল আমাদের ক্লাস সিলেক্টর, ঠিক আছে। তো ক্লাস সিলেক্টরের থেকে বড় কে আছে, মানে ক্লাস সিলেক্টরের থেকে হেভি বলতে পারেন পাওয়ারের এখানে কে আছে, একটা গেমের মতো ভাবুন। তো ক্লাসের থেকে বড় কে অথবা ক্লাসের থেকে পাওয়ার বেশি কার, এখানে কে বলতে পারবেন, এখানে এখানে ক্লাস সিলেক্টরের থেকে বড় পাওয়ারে কে আছে, এনিবডি, কে বলবেন? আইডি স্যার, আইডি। আইডি, আইডি সিলেক্টর আছে। তো আমরা যদি আইডি সিলেক্টর ইউজ করি, দেখা যাক ক্লাস সিলেক্টরটা আমার ওভাররাইড হয় কি না। তো আমি এখানে আইডি সিলেক্টরটা ধরুন এর নিচে লিখবো, এখানে বানাবো একটা ধরুন টেক্সট রেড বলে একটা সিলেক্টরের নাম দেবো। আইডি সেম হতে পারে, যদি আমি ক্লাসের নাম এটা রাখি, আমি আইডিও এই নামে রাখতে পারি, কারণ দুটো ডিফারেন্ট জিনিস হয়, ঠিক আছে। এখানে ক্লাসের নাম আর আইডির নাম ক্ল্যাশ করে না, কারণ দুটো ডিফারেন্ট, ওকে। তো আমি এখানে এটার কালার দেবো ধরুন ব্লু, কি কালার করবো, ধরুন ব্লু। এবার যদি আমি এখানে আইডিটাকে প্রোভাইড করি, কি হবে দেখা যাক। টেক্সট এখানে করব কি, ব্লু, ব্লু, দেখা যাক হয় কিনা, নাও হতে পারে। সেভ করি, দেখুন এখানে আমি আইডি তো প্রোভাইড করেছি, সরি সরি সরি, এখানে ভুল হয়েছে আমার একটা, এক সেকেন্ড, না ঠিকই আছে, আমি একটা নাম চেঞ্জ করিনি, মাই ব্যাড। দেখুন আমি এখানে আইডি প্রোভাইড করলাম, আইডি টেক্সট ব্লু। তাহলে আমাদের ওভাররাইড কাকে করে দিল, ওভাররাইড মানে একটার উপরে আরেকটা চলে গেল, মানে চড়ে বসলো এক কথায়। যে আমাদের প্রথমে ক্লাস দেওয়া ছিল, ক্লাস ছিল কি টেক্সট রেড, অর্থাৎ লাল কালার ছিল, কিন্তু যেই আমি আইডি প্রোভাইড করলাম উইথ টেক্সট ব্লু বলে, যেখানে আমার কালারটা আছে ব্লু, তো ক্লাসটা এখানে ওভাররাইড হয়ে গেল, অর্থাৎ ক্লাসে যে ভ্যালুটা ছিল সেটা আমার চেঞ্জ হয়ে গেল এই আইডির দ্বারা, ঠিক আছে। আমরা যদি এখানে এইচ ওয়ান ট্যাগটাকে ধরুন একটা এলিমেন্ট সিলেক্টর দিয়ে সিলেক্ট করব, এখানে লিখবো এইচ ওয়ান, তারপরে আমরা ধরুন একে কালার দেবো গ্রিন, সেভ করি, কোনো চেঞ্জ কি হবে, হবে না। এই এলিমেন্ট সিলেক্টরের ভ্যালু কিন্তু আমাদের এখানে যে আইডি আছে, ক্লাস আছে, তার থেকেও লোয়েস্ট, মানে এখানে এইচ ওয়ানের পাওয়ারটা ক্লাস আর আইডির থেকেও কম। কোথায় কম দেখে নিই একবার, এখানে দেখুন ক্লাস সিলেক্টরের পরে আছে আমাদের, অর্থাৎ ক্লাস সিলেক্টর গ্রেটার দ্যান আমাদের এলিমেন্ট সিলেক্টর। তো এলিমেন্ট সিলেক্টর যতই আমরা ইউজ করি, তার আগে যদি একটা ক্লাস সিলেক্টর থাকে, সবসময় সে সিএসএস প্রেফার করবে কি, এই ক্লাস সিলেক্টরটাকে মানে অ্যাপ্লাই করার, ঠিক আছে। তো এলিমেন্ট সিলেক্টর ইউজ করেছি, আমাদের এটা অ্যাপ্লাই হবে না। চলুন এবার একটা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে দেখা যাক। তো ইউনিভার্সাল সিলেক্টরের ভ্যালু দেখুন সেকেন্ড লাস্ট। তো আমি যদি এখানে ইউনিভার্সাল সিলেক্টর একটা ইউজ করি, স্টার দেবো, দিয়ে ধরুন কালার করব আমি, এখানে যাই একবার, কালার করব কি, ধরুন কি করা যায় কালার, কি করা যায়, অরেঞ্জ, সেভ করি, দেখুন এটা অ্যাপ্লাই হয়নি, কারণ আমরা জানি ইউনিভার্সাল সিলেক্টরের পাওয়ার সমস্ত এলিমেন্ট সমস্ত সিলেক্টরের থেকে কম, ঠিক আছে, বলতে পেরেছি। পাওয়ারের ব্যাপারটা কি সবার ক্লিয়ার, ক্লিয়ার থাকলে একটু হ্যান্ড রেজ করুন, যে কার পাওয়ার কার থেকে বেশি। এবার একটা মজার জিনিস দেখাবো, সেটা সবাই হ্যান্ড রেজ করে দিন যে বুঝতে পেরেছি, তারপরেই দেখাবো, ঠিক আছে। যে স্পেসিফিসিটি, কিন্তু এটাই হচ্ছে স্পেসিফিসিটি। এবার মজার জিনিস কি, সিএসএস এর সরি এই স্লাইডের মধ্যে আসবেন, এসে এখানে দেখবেন একটা লিঙ্ক রয়েছে, কিসের লিঙ্ক এটা, এখানে কি লেখা আছে, সিএসএস সিলেক্টর স্পেসিফিসিটি ক্যালকুলেটর। মানে এই ক্যালকুলেটরের মধ্যে গিয়ে আপনি কার স্পেসিফিসিটি কার থেকে বেশি সেটা ক্যালকুলেট করতে পারবেন। মানে আমি যদি এই লিঙ্কে যাই একবার দেখি, ওপেন করি, কোথায় আছে, এটাই, ওকে। স্পেসিফিসিটি ক্যালকুলেটর আসলো আমার সামনে, এখানে এসে এটাকে খেলার নিয়ম হচ্ছে বলে দিই। এখানে দেখুন কিছু কিছু বক্স বানানো আছে, একটা কি লেখা আছে আইডি, একটা কি লেখা আছে ক্লাস, একটা কি লেখা আছে এলিমেন্টস। তো এখানে কার পাওয়ার কার থেকে বেশি সেটা আপনি এখানে দেখতে পারবেন। কিভাবে দেখবেন, ধরুন এখানে আমি একটা এইচ ওয়ান লিখবো, এইচ ওয়ান মানে কি, আমাদের এইচ ওয়ান লেখার মানে হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, আমরা জানি। তো আমি যদি এখানে এইচ ওয়ান লিখি, শুধু এইচ ওয়ান মানে এটা এলিমেন্ট সিলেক্টর হিসেবে লিখেছি, তো এখানে এক, জিরো থেকে এক কে হলো, দেখুন এখানে এলিমেন্ট সিলেক্টর আমার জিরো থেকে এক হয়ে গেছে, ঠিক আছে। মানে এলিমেন্ট সিলেক্টরের পাওয়ার ভাবুন এক, অনলি ওয়ান। আমি যদি এখানে একটা পি লিখি, পি লিখলে কি হবে, পিও একটা এলিমেন্ট সিলেক্টর, তো এখানে একের থেকে দুই হয়ে গেল, মানে এইচ ওয়ান আর পি এলিমেন্ট সিলেক্টর দুটো মিলে আমাদের পাওয়ার হলো দুই, ওকে। তো এবার যদি আমি এখানে একটা ক্লাস সিলেক্টর ইউজ করি, ধরুন এখানে কি দেবো, লিখলাম ক্লাস, ঠিক আছে। যে আমি একটা ডট ক্লাস লিখলাম, মানে এটার মানে কি, এটার মানে হচ্ছে একটা ক্লাস সিলেক্টর। তো যেই আমি ক্লাস সিলেক্টর লিখলাম, এখানে ভ্যালুটা দেখুন কি হয়ে গেল, ওয়ান তারপরে টু, মানে ক্লাস সিলেক্টরের ভ্যালু কিন্তু আমাদের 12, যদি আমি এইভাবে ভাবি, মানে এখানে ওয়ান তারপরে টু আছে, সেই কারণে দুইয়ের থেকে 12 আমরা জানি বড় হয়, সেই কারণে ক্লাসের ভ্যালুটা কিন্তু এলিমেন্টের থেকে বেশি, ঠিক আছে। তারপরে যদি আমি এখানে একটা আইডি সিলেক্টর ইউজ করি, ধরুন এখানে লিখলাম আইডি,
তো এখানে আইডির ভ্যালু কত হলো কে বলতে পারবেন আমাকে? আইডি সিলেক্টরের ভ্যালু টোটাল কত হলো? এনিবডি? আইডি সিলেক্টরের ভ্যালু 112 112 হয়েছে, হ্যাঁ কি না বলুন একবার? 112। তো এখানে আইডি সিলেক্টরের ভ্যালু 112, তিনটেকে একসঙ্গে ধরতে হবে আমাদের। যদি আমরা 112 ধরি তাহলে আইডির ভ্যালু কিন্তু আমাদের সবার থেকে বেশি আসছে, ঠিক আছে? সেই কারণে এখানে আমাদের আইডি ক্লাস আর এলিমেন্টের থেকে বেশি বড়। এখানে আরও অনেক রকমভাবে আপনারা এটাকে দেখতে পারবেন, কারণ এখানে কি দেখুন, ট্রাই সাম হেডার H1, তারপরে আমাদের এরকম করে আইডি লেখা আছে, তারপরে চাইল্ড সিলেক্টর লেখা আছে, এরকম করে আপনি অনেক রকমভাবে দেখতে পারবেন যে আসলে কার ভ্যালু কার থেকে বেশি, ঠিক আছে? চাইল্ড সিলেক্টর ইউজ করে দেখতে পারেন, যে সিলেক্টর আপনার ইউজ করলে আপনি ভাবছেন যে কার ভ্যালু এর থেকে বেশি, সেগুলো আপনি এখানে এসে পেস্ট করবেন কপি করে, আপনি দেখে বুঝতে পারবেন যে এখানে এর ভ্যালু এর থেকে বেশি, ঠিক আছে? তো এখানে এই নাম্বারগুলো দেখে আপনি সেগুলোকে ফিগার আউট অ্যাকচুয়ালি করতে পারবেন। হলো। এখানে এবার আরেকটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্স। কি আছে? ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স বলতে আমরা কি বুঝি? ইম্পর্টেন্স হলো, আমাদের এখানে লেখা আছে, কি লেখা আছে? In CSS, important is a rule used to override all other declarations regardless of specificity or order. মানে কি? ইম্পর্টেন্ট কথাটার অর্থ হচ্ছে যে মানে সিলেক্টরের স্পেসিফিসিটি যত, এই ইম্পর্টেন্ট লেখাটা যদি আমি তার পেছনে লাগিয়ে দিই, সে সব থেকে উপরে চলে যাবে। মানে তার পাওয়ার যদি সে নিচেও থাকে একেবারে, সে সবার উপরে চলে যাবে। মানে এই ইম্পর্টেন্ট লেখাটার মানেই হচ্ছে প্রত্যেকটা স্পেসিফিসিটি অনুযায়ী আমরা তার ভ্যালুটাকে সব থেকে এক্সট্রিম লেভেলে পৌঁছে দিচ্ছি। মানে একটা চিট কোড ভাবুন, যে আমাদের যদি এখানে যেটা আমরা দেখছিলাম, যে কোথায় গেল আমাদের, এই যে আমাদের এখানে সব থেকে লোয়েস্ট ভ্যালুর এখানে কে আছে? সে আছে ইউনিভার্সাল সিলেক্টর, ঠিক আছে? আমি যদি এই অরেঞ্জ লেখার পরে এরকম করে একটা ডান্ডাগুলি দিয়ে ইম্পর্টেন্ট লিখে দিই, সেভ করব, এখানে কালারটা কি হয়ে গেল এবার? কার স্পেসিফিসিটি সব থেকে লো ছিল, কিন্তু যেই আমি ইম্পর্টেন্ট লাগালাম, সে তার স্পেসিফিসিটি অথবা তার ভ্যালুটা কিন্তু সবার থেকে বেড়ে গিয়ে একদম টপ লেভেলে চলে গেল। তো আমাদের এই ইম্পর্টেন্ট লেখাটার কাজ হচ্ছে যে সব রকম স্পেসিফিসিটির ভ্যালুগুলোকে ওভাররাইড করে আমাদের তাকে সবার টপ লেভেলে পৌঁছিয়ে দেয়, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এখানে আমাদের ইম্পর্টেন্ট যদি আমি ইউজ না করি, তাহলে এখানে কার মানে কার বলতে পারেন যে কার স্পেসিফিসিটি নিচ্ছে, এখানে আপাতত নিচ্ছে কার, এই যে আমাদের আইডির। তো আমি যদি এখানে একটা ইনলাইন সিএসএস ইউজ করি, ধরুন স্টাইল লিখব, লিখে ধরুন কালার দেবো আমি, কি দেওয়া যায়, ধরুন ইয়েলো, সরি ইয়েলো, সেভ করি। তো এখানে আমরা জানি ইয়েলো কালারটা খুবই জঘন্য লাগছে, এক সেকেন্ড এটাকে একটু ডার্ক করে দিই। ওকে, আমরা জানি যে ইনলাইন সিএসএস এর ভ্যালু সব থেকে উপরে হয়, ঠিক আছে? তো আমরা এখানে দেখলাম যে এখানে সব থেকে টপ লেভেলে কে আছে, মানে সব থেকে বড় ভ্যালু এখানে সে হচ্ছে ইনলাইন সিএসএস, ঠিক আছে? তো আমি যদি এখানে ট্রাই করি এর ভ্যালুটাকে আমরা সব থেকে বড় রাখবো না, তাহলে আমরা কি করতে পারি? আমরা লাগাবো একটা ইম্পর্টেন্ট, একটা, এটাকে বলা হয় একটা কিওয়ার্ড, ঠিক আছে? আমি যদি চাই যে আমার ইনলাইন সিএসএস এর পরে যে কালারটা দেওয়া আছে সেটাকে আমি মানে সব থেকে টপে স্পেসিফিসিটি অনুযায়ী রাখবো না, আমি চাই এই ব্লু কালারটা আমার স্পেসিফিসিটি অনুযায়ী সব থেকে ওপরে থাকুক। তো আমি এখানে কি করব? আমি এখানে একটা ইম্পর্টেন্ট লাগিয়ে দেবো, যেই সেভ করব দেখুন আমাদের ব্লু কালার অ্যাপ্লাই হয়ে যাবে। এবার যদি কোয়েশ্চেন থাকে আপনাদের মনে, স্যার আপনি তো ইম্পর্টেন্টটা লাগালেন, এবার যদি আমি আর একটা ইম্পর্টেন্ট অন্য জায়গায় লাগিয়ে দিই, ধরুন আমাদের ক্লাস সিলেক্টরেও এখানে ইম্পর্টেন্ট আমি লাগিয়ে দেবো, তাহলে আমাদের এখানে কে, অর্থাৎ কার ভ্যালুটা সবার উপরে থাকবে এবং কার ক্লাসটা মানে কার কালারটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হবে, কে বলতে পারবেন? যার সে পাওয়ার বেশি। এখানে কার পাওয়ার বেশি দেখে বলুন। এখানে সে ফার্স্টটা দিতে মানে ক্লাস লাইকটা দিতে। আইডি, তাই তো? হ্যাঁ আইডি। ওকে, তো আমি যদি এখানে এটাকে ইম্পর্টেন্ট রেখে সেভ করি, তো একদম ঠিক, আমাদের এখানে আইডি যেহেতু স্পেসিফিসিটি সবার উপরে আছে, দুটোতেই যদি ইম্পর্টেন্ট থাকে তাহলে এবার সিএসএস ক্যালকুলেট করবে যে স্পেসিফিসিটি কার বেশি, দুটোই যেহেতু ইম্পর্টেন্ট, সেই কারণে সে দেখবে কি এখানে আমাদের আইডির ইম্পর্টেন্সটা সব থেকে বেশি, যেখানে আমাদের ইম্পর্টেন্ট আছে সেই কারণে সেই আইডিটাকে এখানে রেখে দেবে। আমি যদি ইম্পর্টেন্টটাকে এইখানে অ্যাপ্লাই করি, অর্থাৎ এই কালারে, তাহলে আমাদের কি হতে পারে? এনিবডি, কি কালার অ্যাপ্লাই হবে? কোন কালারটা এখানে অ্যাপ্লাই হবে বলুন? সেই ইনলাইন সিএসএস এর এটাই অ্যাপ্লাই হবে। ইনলাইনের অ্যাপ্লাই হবে, ঠিক আছে, সবাই অ্যাগ্রি করছি, সেভ করি, দেখুন একদম ঠিক। তো যেহেতু সব জায়গায় আমাদের অলমোস্ট ইম্পর্টেন্ট লাগানো, সেই কারণে এখানে সিএসএস ক্যালকুলেট করবে সেম জিনিস, যে কার স্পেসিফিসিটি সব থেকে বেশি। তো এখানে স্পেসিফিসিটি কার বেশি বুঝলো,
ইনলাইন সিএসএস এর, কারণ আমরা জানি তার ভ্যালুটা সব থেকে বড়, অর্থাৎ তার বলতে পারেন যে অরা যাকে বলে, এক কথায় আমরা এখন নতুন ওয়ার্ড ইউজ করি অরা, সেই অরাটা দেখুন এখানে ইনলাইন সিএসএস এর সব থেকে বেশি। সেই কারণে ইনলাইন সিএসএস এর ইম্পর্টেন্সটা লাগানোর পরে অথবা ইম্পর্টেন্ট লাগানোর পরে আমাদের ওটা ওখানে ইম্পর্টেন্ট করে দিল এবং আমাদের ওই ক্লাসটা অ্যাপ্লাই হয়ে গেল, সরি ওই ভ্যালুটা অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে স্পেসিফিসিটি ইন সিএসএস। বোঝাতে পেরেছি? বোঝাতে পারলে একটুখানি হ্যান্ড রেজ করে দিন দেখি। স্পেসিফিসিটি বোঝাতে পেরেছি, এটা আপনাদের অনেক জায়গায় কাজে লাগবে। এবার হ্যান্ড রেজ করুন। স্পেসিফিসিটি আপনাদের অনেক জায়গায় কাজে লাগবে। কোন কোন জায়গায় বলে দিই, যেখানে যেখানে আপনার স্টাইলগুলো অ্যাপ্লাই হবে না। কারণ বলে দিই, সিএসএস এর ভেতরে কিছু ডিফল্ট লজিক লাগানো থাকে প্রথম থেকেই, কারণ কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা কোনো ল্যাঙ্গুয়েজ এমন নেই, সিএসএস কোনো ল্যাঙ্গুয়েজ না, সিএসএস একটা স্টাইল শিট, সেই কারণে সেখানেও কিছু কিছু লজিক, ডিফল্ট লজিক প্রথম থেকে লাগানো থাকে। যেমন সেখানে কিছু কিছু স্পেসিফিসিটি এমনও আসতে পারে যেখানে আপনার স্পেসিফিসিটি রুল যেটা অলরেডি বানানো সেটা হয়তো ওভাররাইড হয়ে গিয়ে কোনো রকম উল্টোপাল্টা স্টাইল সেখানে অ্যাপ্লাই হচ্ছে, সেইখানে ইম্পর্টেন্টটা আপনি অ্যাপ্লাই করবেন, করলে যে কোনো ক্লাসের যে কোনো স্পেসিফিসিটি আপনি সেটাকে দিয়ে ওভাররাইড করে দিতে পারবেন এবং আপনি যেই ক্লাসটা চাইছেন সেটাই সেখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ইম্পর্টেন্ট লেখাটা মনে রাখবেন সবসময়, এটা কিন্তু খুব কাজে লাগে, পরবর্তীতে আপনারা ইউজ করবেনই করবেন। ঠিক আছে, এটাকে টেল উইন্ডোও ইউজ করা যায়, তো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই যে শুধুমাত্র এই সিএসএসই আমরা ইউজ করবো না, টেল উইন্ডোও এটাকে ইউজ করা যায়। ঠিক আছে, তো আজকে আমরা আরো নতুন কিছু পড়বো যেটা আমি গ্রুপে বলিনি। ঠিক আছে, এটাকে ভাবুন অ্যাজ আ সারপ্রাইজ। আমরা আজকে থেকে পজিশন প্রপার্টি পড়া শুরু করব। পজিশন প্রপার্টির কাজ কি করে এটা দিয়ে সেগুলো আমরা এক এক করে দেখব। ঠিক আছে, তো পজিশন বলতে আমরা কি বুঝি? পজিশন হলো, বলতে পারেন যে নামেই আছে পজিশন, অর্থাৎ যে কোনো এলিমেন্টকে আমাদের ডিসপ্লের যে কোনো জায়গায় পজিশন আমরা এটা দিয়ে করতে পারি। যে কোনো এলিমেন্টকে ডিসপ্লের যে কোনো জায়গায় আমরা এটা দিয়ে পজিশন করতে পারি। আজকে পজিশনের মধ্যে প্রথম পজিশনিং প্রপার্টিটা হচ্ছে স্ট্যাটিক পজিশন। কি পজিশন? স্ট্যাটিক পজিশন। তো পজিশনের মধ্যে অনেক রকমের পজিশন প্রপার্টি হয়, যেমন কি মানে তার অনেকগুলো ভ্যালু থাকে, যেমন স্ট্যাটিক, তারপরে রিলেটিভ, তারপরে অ্যাবসোলুট, তারপরে আমাদের, এটা আমি এখনো করিনি, এটা আমি করবো এক এক করে, তারপরে আমাদের কে আছে ফিক্সড, তারপরে কে আছে স্টিকি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে একটা পজিশনের প্রপার্টি, এগুলোর প্রত্যেকের কাজ একটু করে ডিফারেন্ট, সেগুলো আপনারা কিভাবে দেখবেন সেটা প্র্যাকটিক্যালি এক এক করে দেখব। তো আজকে প্রথম প্রপার্টি হচ্ছে আমাদের স্ট্যাটিক পজিশন। কি পজিশন? স্ট্যাটিক পজিশন। স্ট্যাটিক পজিশন আমাদের আলাদা করে অ্যাপ্লাই করা লাগে না। প্রত্যেকটা ট্যাগ, প্রত্যেকটা এলিমেন্ট ইন এইচটিএমএল প্রথম থেকেই স্ট্যাটিক পজিশন নিয়েই জন্মায়। স্ট্যাটিক পজিশন বলতে আমরা এখানে যে h1 ট্যাগটা ইউজ করেছি এটার পজিশন প্রথম থেকেই স্ট্যাটিক। ঠিক আছে, এটার প্রথম থেকেই পজিশনটা স্ট্যাটিক করাই আছে। আমরা এখানে স্ট্যাটিক পজিশনিং দিয়ে কোনো রকম ছেড়ছাড় করতে পারবো না, অর্থাৎ স্ট্যাটিক পজিশনে আমাদের কোনো রকম মানে যে কোনো এলিমেন্টকে স্ক্রিনের যে কোনো জায়গায় আমরা সেটা দিয়ে সেভ করতে পারি না। তার জন্য আমাদের নেক্সট কিছু প্রপার্টি আসবে, সেগুলো দিয়ে আপনি ওটা করতে পারবেন। তো প্রথম স্ট্যাটিক পজিশনে আমাদের কি লেখা আছে দেখুন, বাই ডিফল্ট এভরি এলিমেন্ট ইন এইচটিএমএল হ্যাভ দিস। ঠিক আছে, অথবা এটা হ্যাজ হবে, যাই হোক। তো প্রত্যেক বাই ডিফল্ট অর্থাৎ প্রথম থেকেই প্রত্যেকটা এলিমেন্ট আমাদের এইচটিএমএল এর মধ্যে জন্মায় এই স্ট্যাটিক পজিশন নিয়ে। তো এখানে আমাদের কি লেখা আছে দেখুন, উই কান্ট ইউজ টপ বটম লেফট রাইট প্রপার্টি উইথ ইট। টপ বটম লেফট রাইট এগুলো এক একটা প্রপার্টি, যেমন আমরা মার্জিন প্যাডিং পড়েছি সেরকমই টপ বটম লেফট রাইট এগুলো এক একটা প্রপার্টি সিএসএস এর মধ্যে। এগুলো দিয়ে আমরা কি করি, আমরা মার্জিন দিয়ে যে কোনো একটা এলিমেন্টকে আমরা স্ক্রিনের একটু সাইডে, একটু উপরে, একটু নিচে আমরা পজিশন করতে পারি, কিন্তু সেগুলো কিন্তু আমাদের বলতে পারেন যে খুবই অ্যাকুরেট ভাবে আমরা করতে পারি না, অথবা সেটা যদি আমরা ইউজ করি আমাদের ডিজাইন ঘাটতে বেশিক্ষণ টাইম লাগে না। মানে আমরা যদি মার্জিন ইউজ করে কোনো পজিশন করি কোনো এলিমেন্টকে, আমাদের সেটা খুব বড় চান্স থাকে একটা যে সেটা আমাদের ডিজাইনটাকে ঘেটে দেয়। ঠিক আছে, সেটা আপনার পরবর্তী দিনে দেখবেন। তো আমরা এই টপ বটম লেফট রাইট প্রপার্টি দিয়ে কি করি, এটা দিয়ে আমরা পজিশন তো করি অবশ্যই, কিন্তু এটা আমাদের ডিজাইনটাকে অত পরিমাণে ঘাটে না, যেমন আমাদের মার্জিন বা প্যাডিং করে। ঠিক আছে, মার্জিন আর প্যাডিং কিন্তু অ্যাকচুয়ালি পজিশনিং এর জন্য ইউজ করা হয় না, ওটা আমাদের নামেই আছে মার্জিন অর্থাৎ স্পেস ক্রিয়েট করা, প্যাডিং মানে ভেতরের দিকে স্পেস ক্রিয়েট করা, সেই জন্য আমরা ইউজ করি। তো আমাদের অ্যাকুরেটলি যদি কোনো এলিমেন্টকে পজিশন করতে হয় স্ক্রিনের ওপরে, তাহলে আমরা কি ইউজ করি, আমরা ইউজ করি টপ বটম লেফট আর রাইট প্রপার্টি। সেগুলোকে আমরা ন্যাচুরালি ইউজ করলে আমাদের চলে না, তার জন্য আমাদের পজিশন লাগেই লাগে। যদি আমরা পজিশন ইউজ না করি আমরা এই টপ বটম লেফট রাইট প্রপার্টি ইউজ করতে পারবো না।
যেমন আমরা ফ্লেক্স বক্স ছাড়া গ্যাপ ইউজ করতে পারি না, সেরকমই আমাদের এখানে পজিশন প্রপার্টি ছাড়া টপ বটম লেফট রাইট আমরা ইউজ করতে পারি না। তো সেটাই আমরা এক এক করে দেখবো যে কিভাবে এটাকে ইউজ করতে হয়। টপ বটম লেফট রাইট কেমন দেখতে হয় একবার দেখিয়ে দিই। তো আমরা এখানে ধরুন এই সবগুলোকে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে এই স্টাইল শিটটাকে মেনটেন করব না, আমরা ইউজ করব আমাদের এক্সটার্নাল সিএসএস। ওকে, চলুন। তো আমি এখানে এক্সটার্নাল সিএসএস বানিয়ে নিয়েছি, এখানে যাব। এখানে গিয়ে ধরুন আমি একটা এলিমেন্ট সিলেক্টর ইউজ করছি H1 বলে। এই H1 এর ভেতরে আমাদের কি ইউজ করতে হবে? পজিশন প্রপার্টি। পজিশন কেমন হয় দেখতে? লিখবেন পজিশন, এই যে পজিশন, এখানে দেখবেন অনেক রকম ভ্যালু আছে। তার মধ্যে প্রথমে আছে অ্যাবসলিউট, ফিক্সড, রিলেটিভ, স্ট্যাটিক আর স্টিকি। তো বাই ডিফল্ট কোনটা আমাদের অ্যাপ্লাই হয়ে থাকে কে বলতে পারবেন? দেখি শুনি, কে বলতে পারবেন? স্ট্যাটিক না আমাদের অন্য কোনো পজিশন? স্ট্যাটিক। স্ট্যাটিক অ্যাপ্লাই হয়ে থাকে, আমরা দেখলাম। তো আমাদের বাই ডিফল্ট এখানে অন্যরকম পজিশন ইউজ করার দরকার নেই। যদি আমাদের চেঞ্জ করতে হয় আমাদের পজিশন, তখন আমরা বিভিন্ন রকমের পজিশন প্রপার্টি ইউজ করব, মানে সরি তার ভ্যালু ইউজ করব। কিন্তু বাই ডিফল্ট আমাদের থাকে কি? স্ট্যাটিক। যদি আমি এখানে স্ট্যাটিক রাখি তো আমাদের এখানে কোনো রকম চেঞ্জ আমরা দেখতে পারবো না, কারণ কি? এটা আমাদের বাই ডিফল্ট প্রথম থেকেই থাকে। আমি যদি এখানে এবার টপ বটম ইউজ করি, দেখুন টপ ধরুন 10 পিক্সেল সেভ করি, ইউজ করলাম, সেভ করলাম কোডটাকে, কোনো রকম চেঞ্জ আমরা দেখতে পেলাম না। অথবা হয়েছে কি? দেখে নিই একবার, চেঞ্জ হলো কোনো রকম ভাবে? 100%। ওকে, এখানে যদি 100 পিক্সেল করি দেখি, না কোনো চেঞ্জ নেই। ওকে, তো এখানে টপ ইউজ করলে আমাদের কিন্তু কোনো চেঞ্জ হবে না। এখানে আপনি সেরকমভাবে বটম ইউজ করবেন, বটম ধরুন 100 পিক্সেল, কোনো রকম চেঞ্জ দেখতে পারবেন না। তারপরে রাইট ইউজ করবেন, রাইটও ইউজ করুন 100 পিক্সেল, চেঞ্জ নেই। তারপরে আমাদের লেফট, আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কোনো চেঞ্জ আমরা দেখতে পারবো না। যদি আমি এখানে রাখি 100 পিক্সেল তাহলে আমাদের কোনো চেঞ্জ থাকবে না। তো স্ট্যাটিক পজিশনে আমরা এইগুলোকে ইউজ করতে পারি না। এগুলোর এক একটা কাজ কি? যদি আমি টপ রাখি 100 পিক্সেল তাহলে আমাদের এখানে কি হওয়ার কথা? আমাদের এই লেখাটা উপর থেকে 100 পিক্সেল নিচে নেমে যাবে। কি হবে? টপ লিখলে টপের মধ্যে যদি আমরা কোনো পিক্সেলে ভ্যালু দিই, আমাদের যে কোনো এলিমেন্ট ওপর থেকে সেই পিক্সেল অ্যামাউন্ট নিচে নেমে যাবে, ঠিক আছে। তাহলে বটমের কাজ কি হবে? বটমে যদি 100 পিক্সেল রাখি তো নিচে যদি কোনো এলিমেন্ট থাকে সেটা নিচের থেকে উপরের দিকে চলে যাবে 100 পিক্সেল। রাইট যদি রাখি কি হবে? সেম, রাইট থেকে আমাদের সেটা 100 পিক্সেল সাইডে সরে যাবে, লেফটে চলে যাবে। লেফট যদি 100 পিক্সেল রাখি তাহলে লেফট থেকে সেটা রাইটের দিকে 100 পিক্সেল সরে যাবে। এটাই হচ্ছে এর কাজ। এর কিন্তু নেগেটিভ ভ্যালুও সাপোর্ট করে, অর্থাৎ আমি যদি এখানে -100 রাখি তাহলেও আমাদের এটা সাপোর্ট করে। নেগেটিভ ভ্যালু কিন্তু এখানে চলে, মার্জিনেও চলে, প্যাডিংয়েও চলে না, প্যাডিংয়ে চলে না, মার্জিনে নেগেটিভ ভ্যালু কিন্তু চলে, ঠিক আছে। তো সেই জন্যেই এখানে টপেও কিন্তু নেগেটিভ ভ্যালু আপনি ইউজ করতে পারবেন। তো যদি এখানে টপ আমি মাইনাস করি তাহলে আমাদের কি হওয়ার কথা? আমাদের এটা ওপর দিকে একটুখানি উঠে যাবে, মাইনাস মানে কি? উল্টো হবে জিনিসটা, ঠিক আছে। সেটাই আপনি এখানেও দেখতে পারবেন। তাহলে পজিশন স্ট্যাটিক, কোনো চেঞ্জ আমরা দেখতে পেলাম না। যদি আমি এখানে কি করি, ধরুন এখান থেকে আমি কিছু কিছু জিনিস রিমুভ করে দিই, লেফটটাকে রিমুভ করব, অথবা আমি ওপরের থেকে এইগুলোকে রিমুভ করি, টপ বটম রাইট। ওকে, আমি যদি নেক্সট একটা পজিশন আছে আমাদের, কি পজিশন দেখে নিই একবার। ওপস সরি, মাই ব্যাড। নেক্সট আমাদের পজিশনটা কি আছে? রিলেটিভ পজিশন। রিলেটিভ পজিশনে কিন্তু টপ বটম লেফট রাইট প্রপার্টি ইউজ করা যায়, ঠিক আছে। যদি আমি রাখি পজিশন রিলেটিভ তাহলে আমাদের কি হবে? আমরা কোনো রকম ডিজাইন না ঘেটেই টপ বটম লেফট রাইট প্রপার্টি ইউজ করতে পারবো। দেখে নিই একবার হয় কিনা। এবার একটা জিনিস প্রথম থেকে মাথায় রাখবেন যে যদি কোনো প্রপার্টি আপনি ইউজ করে মানে মন মতো রেজাল্ট না পান, তাহলে আপনার কোডিং স্কিলকে কোনো 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 সময় সন্দেহ করবেন না। কারণ সিএসএস, এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্ট এটা পুরোটাই ব্রাউজার ওরিয়েন্টেড হয়। আগের থেকে বলে দিই, এটা পুরোটাই ব্রাউজার ওরিয়েন্টেড হয়। যদি ব্রাউজার নতুন কোনো আপডেট আসে, সেখানে ধরুন সিএসএস এর কিছু প্রপার্টি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, সেই কারণে আপনি যদি সেই প্রপার্টিটাকে আগের মতো ইউজ করেন তাহলে দেখা গেলো সেটা সেইভাবে কাজ করছে না। সেখানে আপনার কোনো দোষ নেই, সেটা ব্রাউজার ওরিয়েন্টেড বলেই সেটা কোনো কোনো সময় চেঞ্জ হয়ে যায়। তো তার লেটেস্ট খবর বা লেটেস্ট কি কি ভার্সন ইউজ হচ্ছে কোথা থেকে পাবেন? চলে যাবেন আমাদের MDN ডক্স বলে একটা ওয়েবসাইট আছে, MDN ওয়েব ডক্স, ঠিক আছে। এখানে জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল রিলেটেড সমস্ত রকম নিউজ, সমস্ত রকম আপডেটস আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এটা আমার খুব সাহায্য করে, এটা আপনাদেরও বলবো আপনিও একটু দেখুন। এটা মেনটেন করে কে? এটা মেনটেন করে মজিলা, অর্থাৎ ফায়ারফক্স যারা বানিয়েছে, ফায়ারফক্সই মেনটেন করে এই ওয়েবসাইটটাকে, MDN ওয়েব ডক্স, ঠিক আছে। ফায়ারফক্স আমরা জানি, আমরা শুনেছি হয়তো, ফায়ারফক্স হচ্ছে একটা সবথেকে বেস্ট ব্রাউজার সিএসএস ইউজ করার জন্য।
ওয়ান অফ দ্য বেস্ট ব্রাউজার সিএসএস এর জন্য, কিন্তু সেটাকে আমরা কেন ইউজ করছি না, কারণ সেখানে কিছু কিছু আপডেট অনেক লেটে আসে। ঠিক আছে, ক্রোম হচ্ছে আমাদের সব থেকে আগে আপডেট পুশ করে এবং তার আপডেটগুলো ভাবতে পারেন যে অনেক স্টেবল হয় বেশি। ফায়ারফক্স আপনি ইউজ করতেই পারেন সিএসএস এর জন্য, কোনো অসুবিধা নেই, সেখানে এক্সট্রা অনেক ফিচার পাবেন যেটা আপনি ক্রোমে পাবেন না। ঠিক আছে, তো চেষ্টা করলে ফায়ারফক্সও ইউজ করতে পারেন, সেখানে কোনো সন্দেহ নেই। তো আমি যদি এখানে এমডিএন এর ডক্সে সার্চ করি, ধরুন রিলেটিভ রিলেটিভ পজিশন, এখানে আমাদের কোনো কিছু আসেনি, এক সেকেন্ড আমি দেখি আরেকবার সার্চ করে পজিশন, এই যে দেখুন পজিশন বলে লেখা আছে, কোথায় গেল পজিশন। ঠিক আছে, তো এখানে সিএসএস এর পজিশনগুলো আপনি এখানে গিয়ে দেখতে পারবেন যে কোন পজিশনে কি হয়। দেখুন এখানে পজিশন স্ট্যাটিক আছে, যেটা আমাদের বাই ডিফল্ট থাকে। তো আমি যদি এখানে স্ট্যাটিক পজিশনে কোনো রকম দেখি, কোনো রকম চেঞ্জ আমাদের নেই। আমি যদি এটাকে রিলেটিভ করি, দেখুন এখানে কি হলো, রিলেটিভ করলাম, আমাদের যেটার উপরে রিলেটিভ অ্যাপ্লাই করা ছিল তার কি, তাতে আরও কি ভ্যালু দেওয়া আছে, টপ 40 পিক্সেল, লেফট 40 পিক্সেল। যেই আমি রিলেটিভ ইউজ করলাম, আমাদের এই এলিমেন্টটা দেখুন ডিজাইন থেকে ছেড়ে আমরা সেটাকে সাইডে সরিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে আরও কি আছে, আর একটা আছে অ্যাবসোলুট। অ্যাবসোলুট ইউজ করলে কিছু কিছু প্রবলেম থাকে, সেটা আমি পরে বলবো। কিন্তু অ্যাবসোলুট ইউজ করলে একটা জিনিস আপনি নোটিস করবেন, রিলেটিভ ইউজ করলে যে এলিমেন্টটা আমাদের বাইরে বেরিয়ে গেছে তার জায়গাটা, তার এমটি স্পেসটা দেখবেন এখানে রয়ে গেছে। দেখাতে পাচ্ছি, হ্যাঁ কি না একটু বলে দিন। এমটি স্পেস, যে এলিমেন্টটা এখানে ছিল তার এমটি স্পেসটা কিন্তু এখানে রয়েই গেছে। ঠিক আছে, এটা হচ্ছে রিলেটিভ পজিশনের একটা ফিচার। ঠিক আছে, এ ডিজাইনের ফ্লো ছেড়ে বেরোয় না, এ ডিজাইনের ফ্লোটাকে মেনটেন করেই আমাদের পজিশনটাকে নেয়। কিন্তু যেই আমি অ্যাবসোলুটে ইউজ করবো, অ্যাবসোলুট ইউজ করলে কি হলো, আমাদের পজিশনটা এখানে হওয়া উচিত ছিল, অর্থাৎ দুটো ব্লু বক্সের মধ্যেখানে, সে কিন্তু ডিজাইনের ফ্লো ছেড়ে বেরিয়ে গেছে এবং মাঝখানের হোয়াইট স্পেসটাও আর নেই। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবসোলুট পজিশনের একটা প্রবলেমও বলতে পারেন আর সুবিধাও বলতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবসোলুট পজিশন। তারপরে আছে স্টিকি। স্টিকির কাজ হচ্ছে, দেখুন আমি স্ক্রোল করছি, আমাদের এলিমেন্টটা কিছুটা দূর গিয়ে আমাদের ওটা লেগে আছে একটা জায়গায়, সে কিন্তু এলিমেন্টটা ওপরে হভার হতেই থাকবে। আর একটা প্রপার্টি হয়, সেটা হয়তো এখানে দেয়নি, সেটা হচ্ছে ফিক্সড, সেটা আমি দেখাবো। তো এইগুলো হচ্ছে আপনি এখান থেকে গিয়ে পড়তে পারেন। এবার যেটার কথা বলছিলাম যে ব্রাউজার রিলেটেড আপডেটস, সেটা আপনি কোথা থেকে দেখতে পারবেন। তো এটা আমরা কি পড়ছি এখানে, এখানে পড়ছি পজিশন। পজিশনে দেখুন কি লেখা আছে, বেস লাইন ওয়াইডলি অ্যাভেলেবেল, মানে কি, অর্থাৎ প্রত্যেকটা ফিচার পজিশনের এই ব্রাউজারের প্রত্যেকটাতে প্রথম থেকে অ্যাভেলেবেল আছে, এখানে কোনো ইস্যু নেই। কি কি আছে, ক্রোম, মাইক্রোসফট এজ, দুটো সেমই হয় কারণ দুটোর বেসই, মানে দুটো ক্রোমিয়াম বেসডই, মানে সেটা গুগল ক্রোম থেকেই নেওয়া। তারপরে আছে ফায়ারফক্স, এটাতেও সেম। আর আছে সাফারি, অর্থাৎ আমাদের অ্যাপেলের যে সাফারি, এটা আমার হয়তো থাকবে এই যে সাফারি ব্রাউজার। ঠিক আছে, এটাতেও কোনো অসুবিধা হবে না। তো এখানে আপনি এগুলো গিয়ে এখান থেকে গিয়ে পড়তে পারবেন যে কোন ব্রাউজারে আপডেট যদি থাকে বা কোনো ব্রাউজার যদি সাপোর্ট না করে, আপনি এখানে সবার আগে সেই নিউজটা পাবেন। বোঝাতে পেরেছি এমডিএন এর ওয়েব ডক্সের কাজ, যদি বোঝাতে পারি একটুখানি হ্যান্ডেস করে দিন যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এটা আপনাদের অনেক কাজে লাগবে, যারা সিএসএস নিয়ে এগিয়ে যেতে চান তাদের এমডিএন ওয়েব ডক্স খুব কাজে লাগবে। শুধুমাত্র সিএসএস না, জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল, ওয়েব ওয়েব মানে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড সব কিছু আপনি এখানে পাবেন। আপনার অন্য কোথাও যেতে হবে না। ওয়েব এমডিএন ওয়েব ডক্স, অন্য কোনো ওয়েবসাইট যদি আপনি বিশ্বাস নাও করতে চান, আপনি এই ওয়েবসাইটটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, এটা আমার গ্যারান্টি। ঠিক আছে, কারণ এরাই অ্যাকচুয়ালি মেনটেন করে এইসব জিনিসপত্র। ওকে, চলুন তাহলে আমরা কি দেখলাম, আমরা স্ট্যাটিক পজিশনে কোনো রকম চেঞ্জ দেখতে পেলাম না, আমাদের যেমন ছিল সেরকমই আছে। যেই আমি এখানে আমি এই জিনিসটাকে রেপ্লিকেট করার চেষ্টা করি, মানে আমাদের এখানে তিনটে ডিভ ট্যাগ বানাবো, বানিয়ে তারপরে আমরা সেটাকে দেখবো। তো আমি ধরুন এখানে ডিভ বানাবো, কি করা যায়, এক সেকেন্ড আমি এটা কি করবো, আইডি বানাই একটা ডিভ 1। ঠিক আছে, তারপরে আমরা এটাকে রেপ্লিকেট করবো 2 আর 3, 2 আর 3, সেভ করি। এটাকে আমরা একটুখানি বানিয়ে নিই, তো আমি এখানে এটাকে রিমুভ করে দিই। এবার আমরা কি করব, আমরা বানাবো একটা আইডি, আইডি দেবো ডিভ 1, তারপরে সেম আমাদের হবে ডিভ 2, তারপরে আমাদের সেম হবে ডিভ 3। আই গেস এটা আমাদের কাজ করবে। ওকে, এখানে আমাদের উইথ লাগবে ধরুন 50 পিক্সেল, 50 পিক্সেল, হাইট লাগবে 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার লাগবে ধরুন, ব্যাকগ্রাউন্ড কালার উইল বি ব্লু, ব্লু, সরি, ব্লু। সেভ করি, চলে এসছে, একটু জুম ইন করি। অলরাইট, নেক্সট আমরা এটাকে রেপ্লিকেট করতে পারি অথবা ভেতরের এগুলোকে নিয়ে নিই, কপি পেস্ট। এটাকে আমরা করব রেড, এটা মাঝখানে থাকবে আমাদের, আর এটাকে করব ধরুন আমি গ্রিন, অথবা এটাকে ব্লু করে দিই।
তাহলে আমাদের ওই জিনিসটা আমরা এক কথায় দেখতে পারবো। এটাকে আমাদের উইথ হাইট দিতে হবে, না হলে আমাদের এটা দেখতে পারবো না আমরা। এখানে এটাকে উইথ হাইট দিয়ে দিলাম। ওকে, তো এখানে আমরা যদি ফ্লেক্স বক্স ইউজ না করে এই সব কটাকে পাশাপাশি আনতে চাই তাহলে আমরা কি ইউজ করতে পারি, কে বলতে পারেন আমাকে? যদি ফ্লেক্স বক্স ইউজ না করে এই তিনটে ডিভকে একে অপরের পাশে নিয়ে যেতে চাই আমরা কি ইউজ করতে পারি তার জন্য? এনিওয়ান? স্যার গ্রিড ইউজ করতে পারি? ফ্লেক্স বক্স ইউজ না করে গ্রিড ইউজ করতেই পারি, ঠিক আছে, একটা অপশন হলো। আর গ্রিডস বা স্প্যান ইউজ করতে পারি। একদম স্প্যান ইউজ করতে পারি। আমরা কোনো রকম সিএসএস ইউজ করবো না, আমরা স্প্যান ট্যাগ ইউজ করলে আমাদের ওটা কাজ হয়ে যাবে। তো আমি যদি এখানে এটাকে কোনো রকম সিএসএস এক্সট্রা সিএসএস না লিখে আমি এটাকে স্প্যান করে দেবো, সরি স্প্যান। এখানে আমার একটা এক্সটেনশন কাজ করে, কিন্তু এটা এখন এখন কেন কাজ করছে না আমি জানি না, কাজের সময় কাজ করে না সব। এটা হবে স্প্যান, এটা হবে আমাদের স্প্যান। তো আমি এখানে এটার নামও চেঞ্জ করে দেবো, ডিভ আর রাখবো না, তাহলে এটাকে রাখবো স্প্যান, এটাকেও রাখবো আমি স্প্যান। ওকে, সেভ করি। কোথায় গেল আমাদের আইডি? আমাদের আছে, কিন্তু এটা আমাদের গায়েব হয়ে গেছে কোনো জায়গায়। উইথ হাইট কি স্প্যানটাকে ইউজ হয় না? এটাই তো আমার, আমি তো ভুলে গেছিলাম, এক সেকেন্ড, মাই ব্যাড। এখানে স্প্যানটাকে ইউজ করলে আমার উইথ হাইট নেবে না, সেই কারণে আমার এখানে এটা আসছে না। ঠিক আছে, আমাদের সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু কোনোভাবে স্প্যান ট্যাগগুলো আসবে না, কারণ উইথ আর হাইট স্প্যান ট্যাগে এইভাবে অ্যাপ্লাই হয় না, যেহেতু একটা ইনলাইন সিএসএস। ঠিক আছে, তো আমি এখানে এটাকে কি করতে পারি, আমরা এখানে এটা ডিসপ্লে করব। এটা একটু হেভি হয়ে গেল, আমার এটা করা উচিত হয়নি, সরি। যদি আমি এটাকে ডিসপ্লে করে দিই, ব্লক, সেভ করি, হ্যাঁ এবার আসবে। ঠিক আছে, তো আজকে একটা শিক্ষা পেয়ে গেলাম আমরা, স্প্যান ট্যাগে উইথ হাইট অ্যাপ্লাই হয় না। ঠিক আছে, এটাই ছিল আজকে শিক্ষা। চলুন, আমারও শিক্ষা হয়ে গেল, আমার মনে ছিল না অ্যাকচুয়ালি, তো এটা আমাদের অ্যাপ্লাই হবে না এইভাবে। তো আমি এখানে এটাকে আবার ডিফ ট্যাগ করে দিই। এই ন্যাড়া একবারই বেলতলা যায়, আর যাবে না। এটাকে একবার ডিফ ট্যাগ করে দিই। ওকে, সেভ করি, এসছে। তো আমার এখানে কিছু করার নেই, আমার ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করতে হবে। আমি ভাবছিলাম ফ্লেক্স বক্স ছাড়া কোনোভাবে যদি করা যায়, তো আমি এখানে একটা সেকশন ট্যাগ নেব, এটাকে করব কাট, এটাকে করব পেস্ট, সেভ করি। আর এখানে সেকশন ট্যাগটাকে সিলেক্ট করব, করে দেব ডিসপ্লে ফ্লেক্স, ডি ফ্লেক্স যদি লিখি, ওকে ওকে ডান। এখানে একটু গ্যাপও দিয়ে দিই, যখন এত দূর চলে এলাম গ্যাপ দেবো 5 পিক্সেল। ওকে ডান। এবার চলুন একটুখানি পজিশন প্রপার্টি এক্সপ্লোর করা যাক। আমরা এখানে প্রথম পজিশন কি দেখলাম, স্ট্যাটিক পজিশন, যেটা আমাদের বাই ডিফল্ট থাকে, আমাদের ওখানে এক্সট্রা কিছু করার লাগে না। নেক্সট আমাদের কি পজিশন হবে, আমাদের হবে রিলেটিভ পজিশন। তো আমরা এখানে কি করব, ডিভ 2 অর্থাৎ এই মাঝখানের রেড ডিভটাকে আমরা পজিশন করব রিলেটিভ, পজিশন হবে রিলেটিভ। সেভ করি, কোনো চেঞ্জ আমরা দেখতে পেলাম না, কারণ রিলেটিভ পজিশন আমাদের ডিজাইনের ফ্লোটাকে ছাড়ে না। ওকে, কি করলো, রিলেটিভ পজিশন আমাদের ডিজাইনের ফ্লোটাকে ছাড়ে না, সেই কারণে এখানে কিন্তু দুটো যে আমাদের ব্লু বক্স আছে তার মাঝখানে এটা রয়েই গেছে, আমাদের কোনো চেঞ্জ আমরা দেখতে পাইনি। যদি এবার এরপরে আমি লেফট অ্যাপ্লাই করি, ধরুন লেফট যেটা আমাদের এমডিএন এ ছিল, ধরুন অ্যাপ্লাই করলাম 40 পিক্সেল, যদি আমি সেভ করি দেখুন কি হলো, লেফট অ্যাপ্লাই করলাম, আমাদের মাঝখানের ডিপটা 40 পিক্সেল নিজের পজিশন থেকে সাইডে সরে গেল। অর্থাৎ কোন সাইডে সরলো, রাইট সাইডে, যেটা আমি একটু আগেই দেখালাম, বললাম। ঠিক আছে, এবার যদি আমি এখানে টপ অ্যাপ্লাই করি, টপ ধরুন আরও দেবো 40 পিক্সেল, তাহলে আমাদের এটা কি হবে, উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে, কে বলতে পারবে? নিচের দিকে স্যার। নিচের দিকে, সবাই অ্যাপ্লাই, সবাই অ্যাগ্রি করি এই কথাটায়, নিচের দিকে আসবে না উপরের দিকে যাবে? বলুন বলুন, সবাই বলুন। ঘুমিয়ে পড়লেন নাকি দেখি একটুখানি রেসপন্স কার কেমন। স্যার নিচের দিকে আসবে। নিচের দিকে আসবে, চলুন দেখি সেভ করে, সেভ করলাম, নিচের দিকে আসলো। ঠিক আছে, এবার যে কথাটা বলছিলাম যে আমাদের পজিশন অ্যাপ্লাই কিন্তু নেগেটিভও হয়, তো আমি যদি এখানে লেফট যদি -40 করি, দেখা যাক কি হয়, দেখুন -40 করলে এ কিন্তু লেফট সাইডে 40 পিক্সেল আরও লেফটে সরে যাবে, এটা হচ্ছে নেগেটিভ ভ্যালুজ। টপ যদি আমি মাইনাস করি তাহলে আমাদের কি হবে, সেভ করলাম, উপরের দিকে 40 পিক্সেল চলে গেল, কারণ মাইনাস প্রপার্টি নেগেটিভ ভ্যালুজ কিন্তু এইভাবেই অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, তো আমি এখানে নেগেটিভ অ্যাপ্লাই করবো না, এভাবেই থাক, বলতে পারলাম। তো আমি এক কাজ করি, এটাকে আমি এখানে লিখে রাখি, এটা হচ্ছে আমাদের রিলেটিভ, তাহলে আমাদের কোডটাকে শেয়ার করলে আপনারা ভালো বুঝতে পারবেন, রিলেটিভ পজিশন, সেভ করি। ওকে, এটা হচ্ছে রিলেটিভ পজিশনের ডেমনস্ট্রেশন। এটাকে এবার কমেন্ট আউট করে দিই, রেপ্লিকেট করি একবার, তারপরে কমেন্ট আউট করব। রেপ্লিকেট করলাম, এটাকে এবার করে দেবো কমেন্ট আউট। ওকে, তারপরে আমি কি করব, এখানে আমাদের নেক্সট পজিশন কি আছে দেখে নিই একবার। নেক্সট পজিশন আছে আমাদের অ্যাবসোলুট, এটা খুবই মজাদার। ঠিক আছে,
অ্যাবসোলুটের কাজটা আপনারা নিজেরাই ভালো করে বুঝতে পারবেন। আমি ভুল করব তারপরে ঠিক জিনিসটা করব, ঠিক আছে? তো প্রথমে অ্যাবসোলুটে কি লেখা আছে একবার পড়ে নিই। প্রথমে লেখা আছে উই নিড টু সেট দ্য প্যারেন্ট রিলেটিভ দেন উই ক্যান ইউজ ইট প্রপারলি। মানে কি, অ্যাবসোলুট আমরা ন্যাচুরালি ইউজ করতে পারি না। অ্যাবসোলুটের কাজ যদি আমাদের দেখতে হয়, তাহলে আমাদের অ্যাবসোলুট যে পজিশনটা যে এলিমেন্ট অ্যাপ্লাই করছি তার প্যারেন্ট, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে প্যারেন্ট এখানে কে আছে, সরি, আমাদের এখানে প্যারেন্ট কে আছে, এই সেকশন ট্যাগটা। আমরা যদি এই ট্যাগে অ্যাবসোলুট পজিশন অ্যাপ্লাই করি, আমাদের এই সেকশন ট্যাগটাকে রিলেটিভ করতে হবে, না হলে আমাদের অ্যাবসোলুটটা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, তো প্রথমে ভুল করব তারপরে গিয়ে ঠিক করবো ওটাকে। তো এখানেও আমরা টপ বটম লেফট রাইট ইউজ করতে পারি। মোটামুটি কথা হচ্ছে স্ট্যাটিক পজিশনেই একমাত্র টপ বটম লেফট রাইট ইউজ হয় না, বাদ বাকি যে কটা পজিশনের পরে দেখতে চলেছেন সব কটাতেই টপ বটম লেফট রাইট অ্যাপ্লাই হয়। ঠিক আছে, তো আমরা এখানে অ্যাবসোলুট ইউজ করি। তো এটা আমি করে দেবো, ধরুন এখানে যাব, এটাকে করে দেবো আমি অ্যাবসোলিউট, সেভ করি। অলরাইট, আর এখানে আমি সিএসএসটাকে কি করব, এখানে আমি এটাকে এক কাজ করি, কমেন্ট আউট করে দিই। তার আগে একবার রেপ্লিকেট করব, এটাকে রেপ্লিকেট করলাম, হলো না, কমান্ড অপশন, ওকে। আর এই উপরেরটুকু আমি কমেন্ট আউট করে দিচ্ছি, এটাকে কমেন্ট আউট করে দেবো, করে দিয়ে এখানে একটা কমেন্ট লিখে দেবো যে এটা হচ্ছে রিলেটিভ পজিশন, রিলেটিভ পজিশন ডেমো। একটা দরকার ইমোজিও দিয়ে দিই, ডাউন যে অ্যারো আছে, ওকে। ঠিক আছে, এখানে আমাদের এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাবসোলুট। তো এটা আপনাদের জন্যই আমি মেনটেন করছি, সো যাতে আপনাদেরই সুবিধা হয় সেটার জন্যই এটা করলাম, ওকে। এবার আমরা কি বললাম, আমাদের পজিশন অ্যাবসোলুট হবে কোনটায়, এই রেড বক্সে। আমি যদি এখানে এই লেফট আর টপের ভ্যালুটাকে সরিয়ে দিচ্ছি, আমি এখানে পজিশনটাকে করলাম অ্যাবসোলুট। ঠিক আছে, আমি যদি এই কোডটাকে সেভ করি কি হয় দেখি, সেভ করলাম। ঠিক আছে, কোডটাকে আমি সেভ করেছি। আনন্যাচুরাল একটা জিনিস আপনাদের এখানে দেখতে পেয়েছেন, কি দেখতে পেয়েছেন, একটা আনন্যাচুরাল জিনিস হয়েছে। কি দেখতে পেলেন কেউ বলতে পারেন আমাকে? আবার দেখাই, আমি এটাকে আবার কন্ট্রোল জি করছি, সেভ করলাম। আমি এখানে, ভ্যালু বলুন বলুন, সেভ করলাম, একটা ভ্যালু তো গায়েব হয়ে যায়। একটা ডিভ ট্যাগ আমাদের গায়েব হয়ে গেছে। কোথায় গায়েব হয়েছে, আমি যদি এটাকে অ্যাবসোলুট করি, এবার দেখুন সেভ করলাম, ওভারল্যাপ করে গেছে। ওভারল্যাপ করে গেছে। রেড কালারের ডিভটা আমাদের যে রাইট সাইড, সরি লেফট সাইডে যে নীল কালারের ডিভ ছিল তার উপরে চলে গেছে। ঠিক আছে, এই ওপর নিচের ব্যাপারটা আমি দেখাবো। তো প্রথমে কি হলো, অ্যাবসোলুট পজিশন করলাম, আমাদের এটা উপরে চলে গেল যে পাশে আমাদের নীল কালারের ডিভ ছিল। তো এটাকে আমরা দেখবো কি করে, আমরা এখানে অ্যাবসোলুটের পরে ধরুন লেফট লিখবো 20 পিক্সেল অথবা 40 পিক্সেল ইউজ করি, 40 পিক্সেল, ওকে। টপ আমি ইউজ করবো না এখন, টপটাকে আপাতত বাদ দিচ্ছি। যদি সেভ করি, দেখুন নীল কালারের ডিফটা এখানে আমাদের আছে, কিন্তু এটা কিন্তু ওভারল্যাপ করে গেছিল। যদি আমি এটাকে টপের থেকে ভ্যালু দিই, এটাকেও সেভ করি, সরি সেভ করি, দেখুন টপের ভ্যালু দিলাম, এ কি করলো, এখানেও একটা আনন্যাচুরাল জিনিস হয়েছে। টপের ভ্যালু দিলাম, এ ওপরের দিকে কেন চলে গেল বলুন, আমি এখানে টপ 40 পিক্সেল করলাম, এ তো নিচের দিকে যাওয়ার কথা, ওপরের দিকে কেন চলে গেল, এনিবডি? আমি এটাকে মাইনাস করে দেখি কি হয়, আরো উপরের দিকে চলে যাচ্ছে। আমি যদি এটাকে 40 পিক্সেল করি, ঠিক আছে, এটাকে আমি 50 আচ্ছা, এখানে অ্যাবসোলিউট পজিশনটা ওটা হচ্ছে কি, মানে 100 পিক্সেল মানে 40 পিক্সেল গ্যাপ ছিল আগে আর কি, ওই জন্য ওভারল্যাপের উপরে উঠে যাচ্ছে। ওকে, একটা কথা শুনলাম। তো আমি এখানে চেঞ্জ করছি, দেখুন ভ্যালুটাকে আমি প্রথমে 40 পিক্সেল রাখছি, এইটুকু জায়গায় আছে, 40 পিক্সেল উপরের দিকে চলে গেছে। যদি আমি এটাকে 100 পিক্সেল করি, দেখা যাক কি হয়, এ কি উপরের দিকে আরো যাবে না নিচের দিকে আসবে, কে বলতে পারবেন? নিচের দিকে নামবে, নিচের দিকে নামবে এবার। নিচের দিকে নামবে, ওকে। সেভ করি, নিচের দিকে নামলো। তা আমাদের রিলেটিভে কি ছিল, রিলেটিভে আমাদের যেখান থেকে পজিশনটা ছিল সেখান থেকে নিচের দিকে নামছিল। কিন্তু আমি যে টপটাকে 40 পিক্সেল করলাম, এর তো মানে এখান থেকে 40 পিক্সেল মানে কিছুটা এরকম একটা জায়গা, এই যে আমার মাউসটা যেখানে সেখানে। তো এখানে না এসে হঠাৎ করে উপরের দিকে কেন চলে গেল, এটা তো কোশ্চেন আসতেই পারে, এ উপরের দিকে কেন চলে গেল? এটাই হচ্ছে প্যারেন্টে রিলেটিভ অ্যাড না করার ফল। ঠিক আছে, এখানে যদি আমি প্যারেন্ট, আমাদের এখানে কিন্তু কোনো প্যারেন্টে রিলেটিভ অ্যাপ্লাই করা নেই, এখানে সেকশন ট্যাগটা ফাঁকা, দেখুন এখানে সেকশন ট্যাগেও কোনো রকম রিলেটিভ পজিশন অ্যাপ্লাই করা নেই। সেই কারণে অ্যাবসোলুট পজিশন একটা বাচ্চার মতো, মানে বাচ্চার মতো বলতে অ্যাবসোলুট যে পজিশন, ধরুন এটা হচ্ছে আমার অ্যাবসোলুট পজিশনের যে ডিফ, সেটা হচ্ছে আমাদের পজিশন অ্যাবসোলুট।
ঠিক আছে? এই যে অ্যাবসোলুট পজিশন, সরি অ্যাবসোলুট পজিশন, এই ডিফটা হচ্ছে একটা বাচ্চার মতো। মানে এ সবসময় তার মানে প্যারেন্ট যে তাকে খুঁজে বেড়ায়। এখানে প্যারেন্টকে সবসময় কি হতে হবে? সবসময় হতে হবে রিলেটিভ। যে প্যারেন্টকে এ রিলেটিভ দেখবে, ঠিক আছে, অর্থাৎ অ্যাবসোলুটের প্যারেন্টের নাম হচ্ছে ভাবুন রিলেটিভ। যে প্যারেন্টের নাম সে রিলেটিভ পাবে সে সবসময় ট্রাই করবে সেই প্যারেন্টের দিকে চলে যাওয়ার। ঠিক আছে, অর্থাৎ এই ডিফটাকে আমরা সবসময় এ কি করবে, আমাদের যে রিলেটিভ থাকবে তার দিকে চলে যাওয়ার। ঠিক আছে, এখানে আমার কোডের মধ্যে কোনো এলিমেন্ট কি রিলেটিভ পজিশন করা আছে, হ্যাঁ কি না বলুন? নেই স্যার। নেই। সবাই এগ্রি করি কথাটায়, নেই এখানে রিলেটিভ করা, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, ব্যাক বিহাইন্ড দ্য সিন অর্থাৎ বিটিএস এ আমাদের কি হচ্ছে? এখানে আমাদের কোনো এলিমেন্ট যেহেতু রিলেটিভ করা নেই, অর্থাৎ পজিশন তার রিলেটিভ নেই। দেখুন এখানে কোডের মধ্যে কোথাও পাবেন না যে এটার মধ্যে কোথাও রিলেটিভ করা আছে। এখানে ওপরেরটা রিলেটিভ করা ছিল কিন্তু সেটা কমেন্ট আউট করে দিয়েছি আমি, তো এটাকে কাউন্ট আমরা করব না। যেহেতু এখানে কোনো এলিমেন্টে রিলেটিভ পজিশন করা নেই, যে এলিমেন্টটা পজিশন অ্যাবসোলুট থাকবে সে সবসময় আমাদের যে বডি আছে এইচটিএমএল এর, সেই বডিটাকে একটা রিলেটিভ প্যারেন্ট ভাবার চেষ্টা করবে। যেহেতু আমাদের কোনো জায়গায় কোথাও রিলেটিভ নেই, তাহলে আমাদের এখানে রিলেটিভ কাকে ভাববে? সে ভাববে যে বডিটাই, অর্থাৎ এইচটিএমএল এর যে বডিটা সেটাই তার রিলেটিভ, অর্থাৎ তার প্যারেন্ট। ঠিক আছে, এমন একটা কথা আপনারা সবাই শোনেন যে যার কেউ নেই তার ভগবান আছে, সেরকমই এখানে এই ছোট্ট অ্যাবসোলুট ট্যাগের কেউ নেই। সেই কারণে আমাদের এর ভগবান অর্থাৎ এর প্যারেন্ট কে? সে হচ্ছে আমাদের এই বডি ট্যাগ। ঠিক আছে, যেহেতু আমরা কোনো রিলেটিভ কোথাও অ্যাপ্লাই করিনি, সে ভাবছে আমার এই পুরো বডি ট্যাগটাই আমাদের হচ্ছে রিলেটিভ। সেই কারণে টপ অ্যাপ্লাই করলে সে এখান থেকে নিচের দিকে যাওয়ার থেকে সে কি করছে, আমাদের ওপর থেকে একদম টপ থেকে 40 পিক্সেল নিচে আসছে। তো আমি যদি এটাকে একটু কমিয়ে দিই, ধরি এটাকে 10 পিক্সেল করবো, দেখা যাক কি হয়। দেখুন 10 পিক্সেল করলাম, এ কোথার থেকে নিচে নামছে? বডি ট্যাগের থেকে নিচে নামছে, কারণ এ ভাবছে আমাদের রিলেটিভ হচ্ছে বডি ট্যাগ। সেই কারণে সে ওই বডি ট্যাগটাকে রিলেটিভ ভেবে নিয়ে সে সেখান থেকে নিচের দিকে নামছে। বোঝাতে পেরেছি? তাহলে আমরা এখানে এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি? আমরা যদি এখানে দেখা যাক এটা কাজ করে কিনা, একবার ব্রাউজারে অনেক রকম ইস্যু থাকে, তো আমি এখানে পজিশনটাকে এই সেকশন ট্যাগ যেটা আছে সেটাকে আমি পজিশন করব, সরি রিলেটিভ সেভ করি। এখানে আমাদের সেকশনটাকে পজিশন রিলেটিভ কেন করতে দিচ্ছে না? আননোন প্রপার্টি, আচ্ছা এখানে বানান ভুল আছে, সেভ করি। এবার দেখুন, এবার আমি সেকশন ট্যাগ অর্থাৎ এই যে প্যারেন্ট, এই যে প্রত্যেক তিনটে ডিভের তিনটে বাক্সের যে প্যারেন্ট আছে সেকশন ট্যাগ, তাকে আমি পজিশন রিলেটিভ করলাম। এবার কি দেখতে পেলেন? এবার কিন্তু সে ন্যাচুরালি যেমন কাজ করার কথা সেরকমই কাজ করছে। অর্থাৎ টপ থেকে 10 পিক্সেল মানে সে যেখানে ছিল সেখান থেকে 10 পিক্সেল নিচে নামছে, সে কিন্তু বডিটাকে আর রিলেটিভ ভাবছে না, সে তার অরিজিনাল প্যারেন্টকে খুঁজে পেয়ে গেছে। তো এখানে টপটাকে যদি আবার আমি 40 পিক্সেল করি কি হবে? ওখান থেকেই নিচের দিকে নামবে। বোঝাতে পেরেছি অ্যাবসোলুট পজিশনের কাজ? এনিবডি কোনো প্রবলেম? কোনো প্রবলেম? পজিশন অ্যাবসোলুট বলুন, যদি থাকলে এখনই বলুন। যদি বুঝতে পেরে থাকি হ্যান্ড রেজ করে দিন, তাহলে বুঝে যাবো যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। পজিশন অ্যাবসোলুট, পজিশন রিলেটিভ, ঠিক আছে, দুটো কিন্তু একে অপরের সঙ্গে জড়িত এক কথায়। অনেকে আছি আমরা ক্লাসের মধ্যে, তো এই কজনই হ্যান্ড রেজ করেছেন, মানে বাকিদের মাথায় এখনো ঢোকেনি। যদি না ঢুকে থাকে বলুন কি প্রবলেম আছে, তাদের আমি শুনে নিই একবার। মাথার উপর দিয়ে যাচ্ছে। শঙ্করবাবুর মাথার উপর দিয়ে একটু একটু যাচ্ছে, ওকে, যাবেই স্যার, অসুবিধা নেই। এটাকে আপনারা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, অনিন্দবাবু বলছেন প্লিজ রিপিট, ওকে। তো রিপিট করার আগে রিলেটিভ পজিশন কি বুঝতে পেরেছেন অনিন্দবাবু? সেটা একবার বলে দিন আমাকে। রিলেটিভ পজিশনটা কি বোঝাতে পেরেছি, যে প্রথমে যেটা পড়ালাম? ওকে, রিলেটিভ পজিশন যদি বুঝতে পারেন তাহলে অ্যাবসোলুটটাও আপনি বুঝতে পারবেন। কেমন করে? আমি এখানে যেমন ছিল কোডটা সেরকম করে দিই, অর্থাৎ এখানে আমাদের রিলেটিভটাকে রিমুভ করে দিচ্ছি, এখানে পজিশন অ্যাবসোলুটটাকে রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের তিনটে বাক্স আছে, দুটো ব্লু একটা রেড। আমাদের রেড বক্সটাকেই সবসময় পজিশন একটা দেবো, যেটা দিয়ে আমরা ডেমনস্ট্রেট করবো তাকে। প্রথমে আমরা সেকশন ট্যাগে কি করব? সেকশন ট্যাগে আমাদের যেহেতু কোনো পজিশন নেই, তো আমরা প্রথমে রিলেটিভ মানে সরি অ্যাবসোলুট পজিশনে কি কি আমাদের প্রি রিকুইজিট আছে সেগুলোকে একবার দেখে নিই। অ্যাবসোলুট পজিশনে দেখুন কি কি লেখা আছে, উই নিড টু সেট দ্য প্যারেন্ট রিলেটিভ। ঠিক আছে, মানে আমাদের যে অ্যাবসোলুট পজিশন যাকে দেব, এখানে আমরা অ্যাবসোলুট পজিশন কাকে দেব একবার সেটা বুঝে নিন। অ্যাবসোলুট পজিশন আমরা দেব এই রেড বক্সটাকে। তো আমাদের এখানে লেখা আছে
উই নিড টু সেট দ্য প্যারেন্ট রিলেটিভ, অর্থাৎ যে রেড বক্স আছে যাকে আমরা অ্যাবসোলুট পজিশন দেব, তার যে প্যারেন্ট, অর্থাৎ এখানে তার প্যারেন্ট কে, তার প্যারেন্ট হচ্ছে সেকশন ট্যাগ, তাকে আমাদের রিলেটিভ পজিশন যদি আমরা না দিই তাহলে আমরা অ্যাবসোলুট পজিশনের ভ্যালুটাকে ঠিকঠাকভাবে দেখতে পারবো না। ঠিক আছে, তো আমরা কি করব ডেমনস্ট্রেট করার জন্য, আমরা এখানে অ্যাবসোলুট পজিশনটাকে একবার অ্যাপ্লাই করে দেখি। এই রেড যে বক্স আছে আমাদের, রেড বক্সে পজিশন অ্যাবসোলুট করব। তো রেড বক্স আমাদেরকে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, তো একে আমরা দিচ্ছি পজিশন সরি রিলেটিভ সরি অ্যাবসোলুট। ওকে, পজিশন দেব অ্যাবসোলুট। ওকে, এবার যদি আমি কোডটাকে সেভ করি, দেখুন কি হলো, তিনটে বক্স ছিল, তার মধ্যে থেকে রেড বক্সটা পাশের যে ব্লু বক্স ছিল তার ওপরে চলে গেল। কেন চলে গেল? কারণ পজিশন অ্যাবসোলুটের কাজই হচ্ছে যে আমাদের ন্যাচুরাল ডিজাইনের ফ্লো যেটা থাকে সিএসএস এর ভেতরে সেটাকে সে ইগনোর করে দেয়। আমি যে কোনো এলিমেন্টকে ডিজাইনের ফ্লো বাদ দিয়ে পজিশন করতে পারবো, এটা হচ্ছে পজিশন অ্যাবসোলুটের কাজ। ঠিক আছে, এ কিন্তু আমাদের কোনো রকম ডিজাইনের ফ্লো মানে না। একে যদি আমরা পজিশন অ্যাবসোলুট দিই, এ যে কোনো এলিমেন্টের ওপরে গিয়ে বসে থাকবে। ঠিক আছে, সেখান থেকে আমরা বুঝতে পারি এটা কিন্তু ডিজাইনের ফ্লো মানে না। তাহলে আমরা কি করব, রিলেটিভ পজিশনে আমরা কি দেখেছিলাম, রিলেটিভ পজিশনে আমরা কিন্তু লেফট আর টপ ভ্যালুটাকে ডেমনস্ট্রেট করেছিলাম। আমি যদি এখানে রিলেটিভ পজিশন অ্যাবসোলুট পজিশন যেটা আছে সেটাই যদি লিখি টপ 40 পিক্সেল, যদি আমি এটাকে সেভ করি, কি হচ্ছে, টপ 40 পিক্সেল লিখলাম, আমাদের পজিশন যে অ্যাবসোলুট আছে সেটা এখান থেকে নিচে নামার কথা ছিল, অর্থাৎ যে আগে ছিল এই জায়গাটায় ছিল সে, সেখান থেকে নিচের দিকে নামার কথা ছিল, কিন্তু সে কোথার থেকে নিচে নামছে, সে কিন্তু এই একদম ওপরে যে আমাদের বর্ডার আছে, মানে আমাদের ডিসপ্লের বর্ডার, সেখান থেকে নিচের দিকে নামছে। কেন নামছে? কারণ আমাদের এখানে প্যারেন্ট কেউ নেই, অর্থাৎ প্যারেন্টে আমাদের কোনো রকম রিলেটিভ পজিশন সেট করা নেই। এখানে আমাদের প্যারেন্ট হচ্ছে সেকশন ট্যাগ। তো আমাদের রুল অনুযায়ী কি হওয়া উচিত, আমাদের যে প্যারেন্টের আন্ডারে আমাদের অ্যাবসোলুটটা থাকবে, অর্থাৎ যে এলিমেন্টের উপরে পজিশন অ্যাবসোলুট আমরা রাখবো তার প্যারেন্ট সবসময় রিলেটিভ হওয়া দরকার, সেটা আমি রুলের মধ্যে লিখে রেখেছি। কিন্তু সেটা তো আমরা করিনি কোনোভাবে, সেটা তো আমার কোনো জায়গায় অ্যাপ্লাই করা নেই। এখানে সেকশন ট্যাগে পজিশন রিলেটিভ করা দরকার ছিল, কিন্তু সেটাকে আমি করিনি। সেই কারণে যখন কোনো অ্যাবসোলুট পজিশনের এলিমেন্ট দেখবে যে কোনো প্যারেন্ট তার রিলেটিভ নেই, তখন সে কি করবে, সে পুরো বডিটাকে অ্যাজ আ রিলেটিভ প্যারেন্ট ভাবা শুরু করে দেবে। এখানে ছোট্ট একটা কথা মাথায় রাখবেন, অ্যাবসোলুট পজিশনের সাথে এটাকে মাথায় রেখে দেবেন, যার কেউ নেই তার ভগবান আছে, যেটা আমি এখন বললাম। মানে কি বোঝাতে চাইলাম, যে অ্যাবসোলুট পজিশন যে এলিমেন্টের আছে সে সবসময় একটা রিলেটিভ পজিশনের প্যারেন্ট খোঁজার চেষ্টা করে। তো এখানে রিলেটিভ প্যারেন্ট কেউ নেই, কারণ আমি কোনো রকমভাবে স্পেসিফাই করিনি যে কোনো প্যারেন্ট আমার রিলেটিভ আছে। তো এখানে যার কেউ নেই তার কে আছে, তার ভগবান আছে। তো এখানে ভগবানকে, এখানে ভগবান হচ্ছেন আমাদের বডি ট্যাগ, অর্থাৎ বডি, পুরো HTML এর বডিটাকেই সে পজিশন রিলেটিভ হিসেবে নিয়ে নেয়। সেই কারণে টপের ভ্যালু দেওয়ার সঙ্গে সঙ্গে সে ওপর থেকে নিচের দিকে নামে, সে কিন্তু যেখানে প্রথমে ছিল সেখান থেকে নিচের দিকে নামে না। ঠিক আছে, আমি যদি এখানে পজিশন রিলেটিভ করে দিই, আমাদের প্যারেন্ট আছে সেকশন ট্যাগ, তো সেকশন ট্যাগটাকে আমি কি করব, পজিশন দেব রিলেটিভ। যেই আমি সেভ করব, চেঞ্জেসটা ভালো করে নোটিস করবেন এই জায়গাটায়, যেই আমি এটাকে সেভ করলাম, দেখুন কি হলো, এখন আমাদের ডিজাইনের যেটা হওয়ার কথা ছিল, অর্থাৎ এখান থেকে নিচে নামবে, সেটা এখন অ্যাপ্লাই হচ্ছে, কারণ এখন আমরা সেকশনটাকে পজিশন রিলেটিভ করে দিয়েছি, অর্থাৎ এ নিজের প্যারেন্ট অর্থাৎ রিলেটিভ প্যারেন্ট পেয়ে গেছে, তো সেখান থেকেই অ্যাবসোলুটলি সে নিচের দিকে নামছে। বোঝাতে পেরেছি? এটাই হচ্ছে পজিশন রিলেটিভ পজিশন অ্যাবসোলুটের কাজ। ঠিক আছে, ছোট্ট একটা কোট মাথায় রাখবেন, যার কেউ নেই তার ভগবান আছে, অ্যাবসোলুট পজিশন ইউজ করলে এটা আপনার মাথায় আসবেই আসবে। ঠিক আছে, সেই কারণেই এটা আমি বলে দিলাম। ওকে, তো এটাই হচ্ছে পজিশন অ্যাবসোলুটের কাজ। তো এখানে টপ দিলাম 40 পিক্সেল, আমি যদি এখানে লেফট রাখি অথবা রাইট রাখি, এটাকেও যদি 40 পিক্সেল করি কি হবে, এটা দেখুন রাইট থেকে যাচ্ছে, রাইট থেকে 40 পিক্সেল এদিকে এসছে। ঠিক আছে, রাইট মানেই হচ্ছে রাইটের ভ্যালু দিলেই, যেহেতু এখানে কোনো লেফট নেই সেই কারণে সে রাইট থেকেই এদিকে আসবে। তো এটা পরবর্তী দিনে আপনারা দেখবেন আস্তে আস্তে। আমি যদি এখানে লেফট করি, তো লেফটে যেহেতু প্রথম থেকে ডিজাইন থাকে আমাদের, তো লেফটে যদি 40 পিক্সেল করি, এ 40 পিক্সেল লেফট থেকে সরে যাবে। বোঝাতে পারলাম? তো এটা হচ্ছে পজিশন অ্যাবসোলিউট।
এবার আর একটা মজার জিনিস আপনাদের দেখায়, সেটা হচ্ছে যদি আমি এখান থেকে পজিশন রিলেটিভটাকে রিমুভ করে দিই, অথবা এটা থাক অসুবিধা নেই, আমি যদি এখানে বটম রাখি, বটম বলেও একটা আমাদের জানি ভ্যালু হয়, টপ লেফট রাইট বটম বা এরকম কিছু একটা থাকে। তো বটম যদি আমি ইউজ করি, বটম যদি আমি রাখি 0, কি হবে? সেভ করি, দেখুন বটম 0 রাখলাম, এ কিন্তু নিচের দিকে কোনো জায়গায় সরেনি, ঠিক আছে? বটম 0 কেন কাজ করছে না? আমাদের এখানে যেহেতু টপের ভ্যালু দেওয়া আছে। আমি যদি এটাকে মানে রিমুভ করে দিই, যেহেতু আমাদের সেকশানে আমাদের পজিশন রিলেটিভ করা, সেই কারণে এখানে বটম 0-র কাজটা আমরা দেখতে পাচ্ছি না। তো আমি এখান থেকে এটাকে একবার রিমুভ করে দিচ্ছি। দেখুন যেই আমি বটম 0 রাখলাম, বটম 0-র মানে কি? আমি অ্যাবসোলিউট পজিশনটাকে বোঝানোর চেষ্টা করছি, তুমি একদম ডিসপ্লের নিচে চলে যাও, যেখানে তোমার বটম, অর্থাৎ যেমন একটা পুকুরের একদম তলা থাকে, সেরকমই সে একটা পুকুরের তলার ভাবুন, সেরকম একটা থাকবে, তার একদম তলায় ডুবে যাবে, এক কথায় বটম 0-র এটাই কাজ। যদি আমি এটাকে টপ 0 করে দিই, কি হবে? দেখবেন এটা উপরের দিকে ভেসে উঠবে, একদম উপরে গিয়ে থেমে যাবে, ঠিক আছে? টপ, বটম, লেফট, রাইট, এগুলো হচ্ছে এর ভ্যালু। তো এখানে যদি রাইট 0 করি, কি হতে পারে? এনিবডি, কি হতে পারে? লেফটে যে চলে যাবে একবার। লেফটের একদম কর্নারে চলে যাবে। সেভ করি, একদম ঠিক, লেফট থেকে একদম রাইটে গিয়ে সেটে যাবে, ঠিক আছে? আমি যদি এখানে সেকশনটাকে এবার পজিশন রিলেটিভ করে দিই, দেখবেন এইসব কোনো রকম অ্যাপ্লাই হবে না। রাইটটা অ্যাপ্লাই হবে, কিন্তু টপ বটম অ্যাপ্লাই হবে না। কারণ কি? কারণ আমাদের এখানে যেই পজিশন রিলেটিভ আমি করে দিলাম, এ ভাবছে এর হাইট হচ্ছে এইটুকুই। তো এখানে যদি আমি বটমও ইউজ করি, আমাদের কোনো রকম কাজে লাগবে না। ইয়াসবাবু একটু মাইকটা অফ করবেন। বটম 0 করলে আমাদের কোনো রকম কিন্তু জিনিসপত্র অ্যাপ্লাই হবে না এখানে, কারণ যেহেতু পজিশন রিলেটিভ আমাদের সেকশন ট্যাগ, সেই কারণে বটম 0 কি ভাবে, মানে বটম 0 মানে কি ভাবছে, এর পুকুরের গভীরতা শুধুমাত্র এইটুকু, সেই জন্য সে তার নিচে আর যাচ্ছে না, তার হাইট হচ্ছে জাস্ট এইটুকু, এই যে এই লেভেলটা, ঠিক আছে? যদি আমি এখান থেকে পজিশনটাকে রিমুভ করে দিই, রিলেটিভ অর্থাৎ প্যারেন্ট থেকে পজিশন রিমুভ করে দিলাম, এখন ভগবানকে এর পুরো বডি ট্যাগ, অর্থাৎ এই যে কোনো জায়গায় বডির সেটে যেতে পারে। সেভ করব, নিচে চলে গেল। এবার এখান থেকে একটা জিনিস আপনাদের মাথায় আসবে, কি মাথায় আসবে? এখান থেকে একটা ডিজাইন খুব ইজিলি আপনারা বানাতে পারবেন। কেমন ডিজাইন? সেটা হচ্ছে, আপনারা একটা বেল আইকন নোটিস করেন? একটা বেল আইকন, মানে ধরুন নোটিফিকেশন আসলে যে বেল আইকনের উপরে ছোট্ট একটা গোলা চলে আসে, বা একটা নোটিফিকেশন ডট চলে আসে, দেখেছেন কোনোদিন? ফোনেও অনেক সময় দেখা যায় যে কোনো একটা ফোনে কোনো একটা অ্যাপে নোটিফিকেশন আসলে সেই অ্যাপের উপরে ছোট্ট একটা গোল চলে আসে, যেখানে আমরা দেখে বুঝতে পারি যে ওই অ্যাপের ভেতরে নোটিফিকেশন এসছে। কোনটার কথা বলছি দেখিয়ে দিই একবার। নোটিফিকেশন ডট, ঠিক আছে? এই জিনিসটার কথা বলছি আমি। ধরুন কোথার থেকে দেখানো যায়, অ্যাপ নোটিফিকেশনস, এই জিনিসটা, এই যে দেখুন এই ছবিটা একবার নোটিস করুন, এখানে যে এই যে ফোল্ডার আছে তার উপরে দেখুন ছোট্ট একটা গোল আছে, কেন আছে? কারণ এখান থেকে এই ফোল্ডারের মধ্যে যে কোনো একটা অ্যাপে একটা নোটিফিকেশন এসছে। এটা কি সবার জানা আছে? দেখেছেন কেউ? সবাই তো ফোন ইউজ করেন, হ্যাঁ সেটা আছে। আমার আসে? আমার স্যার। ওয়ান লেখা থাকে, 1 2 এরকম হ্যাঁ, লেখা থাকে। তো এই যে প্লে স্টোরেও কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি, এই প্লে স্টোরে কোনো একটা নোটিফিকেশন এসছে, বলছে এখন সংখ্যায় লেখা থাকে আগে। ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে বানাতে পারি, এবার আপনি বুঝতে পারবেন। কারণ আমাদের এখানে অ্যাবসোলিউট পজিশন দিয়ে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে আমরা বানাতে পারি। আমরা ধরুন ছোট্ট একটা নোটিফিকেশনের ডিজাইন বানাই, চলুন কুইকলি। আমরা এখানে কি করব, ধরুন একটা ইমেজ নেব, আমি এটাকে সেভ করি, এখান থেকে আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। ওপস, সরি 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 সরি, আমার রিলেটিভটাকে রাখতে হবে এখানে। আমি এটাকেও একবার রেখে দিচ্ছি, দরকার হয় আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আমি চলে যাব, এখানে আমাদের এটা পজিশন রিলেটিভ রাখতে হবে, তাহলে আপনাদেরই সুবিধা। পজিশন রিলেটিভ, এআই। এবার আমি একটা নোটিফিকেশন ডট ডিজাইন করার চেষ্টা করি, ঠিক আছে? তো একটা বেল আইকন আনার চেষ্টা করি কোথা থেকে, যে বেল আইকন, খুবই ইজি, কিচ্ছু না। ধরুন আমার এখানে একটা বেল আইকন লাগবে, কোনটাকে ইউজ করা যায়? এটা ইউজ করি, সাডেল আছে, অসুবিধা নেই। এটা কি আমাদের ট্রান্সপারেন্ট? ওকে, ভেরি গুড, ট্রান্সপারেন্ট যখন, তো আমি এটাকে সেভ করব, সেভ অ্যাজ পিএনজি, ডাউনলোড হয়ে যাক, সেভ। এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো আমাদের ফোল্ডারে ইমেজেসের মধ্যে, এসছে? ওকে, এসছে। তো আমি এখানে HTML এর মধ্যে কি করব, এখানে একটা ইমেজ ট্যাগ নেব, যার মধ্যে আমি রাখবো কি, ডট স্ল্যাশ ইমেজেস ফ্রি বেল আইকন, ঠিক আছে? সেভ করি, এলো কি, এসছে। এবার এটাকে একটু ছোট বড় করতে হবে, তো আমি কি করতে পারি এখানে, আমি এখানে ডিসেন্ডেন্ট সিলেক্টর কি ইউজ করতে পারবো না? কিছুর মধ্যে নেই যখন, ঠিক আছে। তো আমি এখানে আইএমজি ট্যাগ নেবো একটা, নিয়ে এখানে তার উইথটাকে ধরুন একটু কমিয়ে দিই, অথবা হাইটটাকে কমাই, হাইট কমালেই হয়তো দুটোই অ্যাপ্লাই হয়ে যাবে। ধরুন 200 পিক্সেল, সেভ করি, ওকে, 200 পিক্সেল করলাম। এবার এই বেল আইকনের উপরে ধরুন নোটিফিকেশন ডট দেখাতে হবে একটা এরকম জায়গায়,
ছোট্ট একটা নোটিফিকেশনের ডট দেখাতে হবে। তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য আমরা প্রথম কথা, যেহেতু এখানে অ্যাবসোলুট পজিশনের ব্যাপার থাকবে, তো প্রথমেই আমাদের মাথায় কি আসা উচিত? আমরা একটা ডিফ ট্যাগ বানাবো। ডিফ ট্যাগ বানিয়ে পুরো জিনিসটাকে একটা ডিফ ট্যাগের মধ্যে র্যাপ করব সবার আগে, কারণ আমরা জানি একটা প্যারেন্টকে সবসময় রিলেটিভ আমাদের রাখতেই হবে। তো এখানে প্যারেন্টকে ডিফ ট্যাগটা, সেখানে আমরা রিলেটিভ একে রাখবো। ঠিক আছে? তো এখানে আমরা একটা কি করি, এখানে একটা ধরুন একটা ছোট্ট ডিফ ট্যাগ আমি ডিজাইন করব। এই ডিফ ট্যাগের একটা আইডি দিই অথবা ক্লাস দিই, ধরুন ডট, এরকম করে। ঠিক আছে? ডট রেড বলে। তো আমি এখানে ডট রেডটাকে একবার কুইকলি ডিজাইন করার চেষ্টা করি। ডট রেড, এটা হচ্ছে পজিশন অ্যাবসোলুট। ও বাবা, এ তো পুরোটাই করে দিয়েছে, আমার দরকার নেই এতটা। সেভ করি। ডট রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখুন এটা আমার এই জায়গাটায় এসছে। কেন এসছে? কারণ এখানে পজিশন অ্যাবসোলুট আমার কোথাও দেওয়া নেই। তো আমার এই ডিফটাকে পজিশন অ্যাবসোলুট করতে হবে, সরি রিলেটিভ করতে হবে, সরি আমার বলতে ভুল হচ্ছে। এটাকে করব কি, রিলেটিভ। একটা পজিশন নাম দিয়ে আমি একটা ক্লাস বানাচ্ছি, রিলেটিভ। ও কোথায় গেল? আরে কিবোর্ড না চালিয়ে চালিয়ে। এখানে আমাদের এবার কি করতে হবে, ডট রিলেটিভটাকে দিতে হবে পজিশন রিলেটিভ। সেভ করলাম। কোনো চেঞ্জ আমি দেখতে পেলাম না। কেন? কারণ আমাদের এটা পজিশনটাকে প্রথমে এই জায়গায় রাখে। এ কিন্তু এখনো মানে যে টপের ভ্যালু যেহেতু দেওয়া নেই, সেই কারণে সে কিন্তু ওপরের দিকে যাচ্ছে না। এবার যদি আমি এটাকে পজিশন করি, এবার এটাকে দেখতে পারবো যে পজিশন হচ্ছে। তো আমি এটাকে একটু ইনক্রিজ করি, ধরুন 50 পিক্সেল বাই 50 পিক্সেল রাখবো এটাকে। সেভ করি। ওকে, এবার এটাকে আমাদের গোল করতে হবে। তো আমি কি করব, বর্ডার রেডিয়াস রাখবো 50%। 50% একটা ভ্যালু, এটাকে রাখলে আপনার পুরোটা গোল হয়ে যায়। ঠিক আছে? এবার আমরা এটাকে পজিশন করতে পারবো। কোথায় করব? প্রথমে আমরা যাব টপ 0। সেভ করি। টপ 0তে গেল না, আমি এখানে 10 পিক্সেল রেখে দিই, কি হয়? তো আমাদের টপ থেকে হয়তো এটাই নিচ্ছে, কারণ আমাদের ইমেজটাকে নিচে আছে এটা। ওকে, চলুন কোনো ব্যাপার না। তো এটাকে যদি মাইনাসে রাখি কি হয়? पोजीशन की एब्सोल्यूट करी नहीं আমি এখনো। ও সরি 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 গলতি हो गई। পজিশন অ্যাবসোলুট, সেভ করি। অলরাইট, এবার আমরা টপ 0 করে দেখি কি হয়। কমপ্লিকেশন আসতেই পারে। সেভ করি, চলে গেছে টপের উপরে। এবার আমরা রাইট করব 0। রাইট 0 করলে হয়তো আমাদের হবে না, তো আমি লেফট করব। লেফট দেব ধরুন 50 পিক্সেল। সেভ করি, গেছে। আর একটু যাবে, ধরুন 150 পিক্সেল করে দেখি। সেভ করব, একটু বেশি চলে গেছে। 100 পিক্সেল করব, একটু সাইডে আছে। 120 পিক্সেল করব, একটুখানি ঠিকঠাক আছে। তো এটাকে 110 রাখা রেখে দেখা যাক। অলরাইট, হয়ে গেছে আমাদের। সিম্পল। বোঝাতে পারলাম কীভাবে করতে হয় এইসব জিনিসপত্র? কোনো ডাউট থাকলে বলতে পারেন। কীভাবে নোটিফিকেশন ডট বানাবেন এবার বুঝে গেছেন। ঠিক আছে? তো প্রজেক্টের মধ্যে এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আপনাদের বানাতে হবে। বোঝাতে পারলাম কী করে করতে হয়, জাস্ট সিম্পল পজিশন অ্যাবসোলুট, পজিশন রিলেটিভের কাজ। কোনো কমপ্লিকেশন থাকলে বলুন যে স্যার আমি এখানে বুঝতে পারিনি এটা কী করে এটা করতে হবে। এনিওয়ান? স্যার রেকর্ডারগুলো ভালো করে শুনে নিতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম পজিশন অ্যাবসোলুট। আজকে আর পজিশন ভ্যালু বেশি দেখাবো না, কারণ আপনাদের কাছেই কমপ্লিকেটেড হয়ে যাবে জিনিসটা। এরপরে থাকবে স্টিকি পজিশন, ফিক্সড পজিশন। ঠিক আছে? এই দুটো কাইন্ড অফ সেম, বাট সেম সেম বাট ডিফারেন্ট, যাকে বলে এক কথায় সেরকম। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সেটা পরের দিনের ক্লাসে অবশ্যই দেখাবো। তো আজকের ক্লাসে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কী কী পড়লাম বলে দিই। স্পেসিফিসিটি, ইম্পর্টেন্স আর পজিশন, রিলেটিভ আর অ্যাবসোলুট। তার সাথে স্ট্যাটিক পজিশন, ওটাকে দেখানো না দেখানো একই ব্যাপার। ঠিক আছে? তো যদি কোনো এই তিনটে টপিকে কোনো প্রবলেম হয়ে থাকে বলুন যে স্যার আমি এখানে বুঝতে পারিনি। যদি কোনো কোয়েশ্চেন থাকে বলুন, অ্যান্সার করার যথাযথ চেষ্টা করব। এনিওয়ান? কোনো কোয়েশ্চেন নেই তাহলে বিশ্বাস করে নিই। তাহলে আজকের ক্লাসটা এখানেই এন্ড করছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে ব্যাচমেটদের কাছে জিজ্ঞেস করবেন। ওকে, স্যার আমার একটা ই করুন না, বলুন বলুন। ক্লাসের বাইরে আর কি, মানে অপয়েন্ট তাকে তেমন একটা এই সফটওয়্যার ইনস্টলেশন নিয়ে জিজ্ঞেস করবো আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি ফোন করুন ক্লাসে পরে, আমি পিক আপ করছি। ঠিক আছে? আচ্ছা, মানে এই ভিএস কোড ইনস্টল করবো, মানে উইন্ডোজ 7 32 বিট আছে, কিভাবে ইনস্টল করবো বুঝতে পারছি না। সবই জানি সব 64 বিটে আর কি। উইন্ডোজ 7 32 বিট, হ্যাঁ ইনস্টল হবে, কিন্তু নতুন ফিচার পাবেন না কিছু। আচ্ছা, মানে সিএসএস এইচটিএমএল ইউজ করতে পারবে ওখানে? পারবেন, কিন্তু বেশিরভাগ এক্সটেনশন নাও চলতে পারে, সেখানে কোডিয়াম ইউজ করতে পারবেন না। তারপরে লাইভ সার্ভারও ঠিকঠাকভাবে কাজ করবে না, এরকম অনেক কমপ্লিকেশন আপনার আসবে। আমার তো মানে একজন বলেছিল আগে ভিএস করে মানে ই করবো, আমার মানে পাচ্ছি 64 বিটই পাচ্ছি সবার, তো ওই জন্য একবার জিজ্ঞেস কোনো করছিলাম। জ্বালা নেই, এখানে চলে যাবেন, গুগলে চলে যাবেন, সার্চ করুন ভিএস কোড 32 বিট, সরি 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 32 বিট
উইন্ডোজ 7 অফিসিয়াল ডাউনলোড লিঙ্কই আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে ফেব্রুয়ারি 2019 লাস্ট। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে আপনার উইন্ডোজ x64 হয়তো, তো এখান থেকে আচ্ছা। এটাকে ডাউনলোড করুন। আমি 64 পাচ্ছি ওখানে আমি। এটা x64 আলাদা জিনিস, এটা হচ্ছে প্রসেসর। আচ্ছা, ঠিক আছে, x86 x64 আর্ম বেসড হয়, যেমন ম্যাকে এখন আর্ম বেসড প্রসেসর ARM, তো এটা x64 হচ্ছে প্রসেসরের টাইপ। ঠিক আছে, এটাই হচ্ছে আচ্ছা। 32 বিটের লাস্ট ভার্জন, যেটা 1.32, এখন হয়তো 1.97 বা এরকম কিছু চলছে, 1.97। তো এটাকে ডাউনলোডের লিঙ্ক আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে, দরকার হয় দাঁড়ান এক সেকেন্ড। ঠিক আছে, পাঠিয়ে দিন। কপি লিঙ্ক কোথায় আছে, কোথায় আছে কপি লিঙ্ক, এটাই মনে হয়, লেট মি চেক। হ্যাঁ এটাই, ডাউনলোড করুন, ডাইরেক্ট ডাউনলোড শুরু হয়ে যাবে, মানে সরি ক্লিক করুন, ডাইরেক্ট ডাউনলোড শুরু হয়ে যাবে ওখান থেকে। ঠিক আছে, যদি ঠিক আছে। সুবল লিঙ্কটা কপি করে নিন, তাহলে ক্লাসটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আচ্ছা,